হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে কোভিড-19 মহামারী ডিজাস্টার রিলিফ যে ফান্ড, এই ফান্ডের নামে $2 মিলিয়ন বেশি অর্থ আত্মসাতে 9 জন অভিযুক্ত, এর মধ্যে 8 জনই হচ্ছে বাংলাদেশি এবং এরা সবাই কুইন্স এবং অন্য এলাকার বাসিন্দা। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব এবং এই ডিজাস্টার রিলিফ যারা চুরি করছে অথবা যারা মিসলিড করেছেন, এটা কিন্তু ইনভেস্টিগেশন এমন না যে যারা নিয়েছেন শেষে ইনভেস্টিগেশন চলছে এবং আরও অনেকেই এতে ধরা পড়তে পারেন। এই বিষয়টি আজকে আলোচনা করব এবং তারা দোষ স্বীকার করেছেন এবং 25 বছরের কারাদণ্ড হতে পারে তাদের। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এটা বিষয়টি জানিয়েছেন। আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে কোভিড বাংলাদেশি যে তরুণ যাকে কয়েকদিন আগে নিউ ইয়র্ক সিটি পুলিশ গুলি করেছিল এবং তাকে মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার আক্রমণের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশের যে নির্বাচনের বুটের হিসাবে বিএনপি এবং জামাত, এই বিষয়টি আলোচনা করব এবং বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কি, এই বিষয়টি জানবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমত ইউনিভার্সিটি। আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর নির্জর সাকিব, জনাব গুলাম মর্তজা, ইব্রাহিম চৌধুরী খোকন এবং আরিফুল হক। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। আর কয়েক ঘন্টা পরেই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের শাটডাউন শুরু হচ্ছে এবং আমি গতকালই আপনাদের আশঙ্কা প্রকাশ করেছিলাম যে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার মতো বাজেট শেষ হয়ে যাচ্ছে আজকে শুক্রবার মধ্যরাতের মধ্যেই। অতএব যেহেতু কোনো নতুন প্রস্তাবে সম্মত হওয়া সম্ভব হয়নি কংগ্রেসের, অতএব শাটডাউন চালু হচ্ছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বিশেষ করে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের কার্যক্রম প্রায় শিথিল হয়ে আসবে। সামান্য দাপ্তরিক কাজ হয়তো চলমান থাকবে, কিন্তু যে বাজেটের মাধ্যমে এই অভিযানগুলো পরিচালনা করা হতো সেই বাজেট শেষ হয়ে যাওয়ার ফলে এর পক্ষে আইস আপাতত দিন কয়েক, যতক্ষণ পর্যন্ত এই বাজেট বরাদ্দ অনুমোদন না করা হয় ততক্ষণ পর্যন্ত আইসের অপারেশন একেবারে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, উপক্রম দেখা দিয়েছে বলা যায়। এবং এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প আপ্রাণ চেষ্টা করেছেন, ডেমোক্রেটদের সাথে দফা করার চেষ্টা করেছে, কিন্তু এবার ডেমোক্রেটরা এত শক্ত অবস্থান নিয়েছেন যেটা রিপাবলিকানদেরও বিস্মিত করেছে। কোন ডেমোক্রেট রিপাবলিকানদের প্রস্তাবে সমর্থন দিচ্ছেন না, কিংবা প্রেসিডেন্ট ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে চলমান রাখার জন্য যে 2 সপ্তাহ সময় নিয়েছিলেন এবং 2 সপ্তাহের মধ্যে যে একটি আপোষ সভা করা যায় কিনা তার সম্ভাবনা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। অতএব এরপর এই হোমল্যান্ড সিকিউরিটি শাটডাউন কতদিন চলতে পারে আশঙ্কা করা হচ্ছে দীর্ঘদিন হতে পারে। বিশেষ করে সিনেটর শুমার এবং হেকিম জেফরিস, দুজনেই ডেমোক্রেট দলের নেতা, সিনেটে এবং কংগ্রেসে, দুজনেই সরাসরি বলেছেন যে তারা কোনো প্রকার ছাড় দিতে রাজি নয় যতক্ষণ পর্যন্ত না আইসের অভিযানে নিয়মতান্ত্রিক অভিযানে কিছু শর্ত আরোপ করা হবে, এবং যে শর্তগুলো ইতিমধ্যেই তারা প্রকাশ করেছেন এবং তারা মনে করেন এই শর্তের মাধ্যমে আইস তার কার্যক্রম পরিচালনা করতে পারে, বাড়াবাড়ির কোনো সুযোগ সেখানে থাকছে না। কিন্তু রিপাবলিকানরা তাতে নারাজ এবং সেক্ষেত্রে তাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণ তাদের অন্তত 6 জন রিপাবলিকান ডেমোক্রেটদের সমর্থন দিচ্ছেন। আর তারা বলছেন যে তারা এই বিল পাশ করার ব্যাপারে কোনো রকম ভূমিকা রাখবেন না। অতএব এখানে প্রেসিডেন্ট মহা ফাঁপড়ে পড়েছেন, তিনি কিভাবে এই হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে চলমান রাখবেন দেখা যাক। পর্দার আড়ালে নেপথ্যে অনেক আলাপ আলোচনা অব্যাহত রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্রেটদের অনড় অবস্থানে রিপাবলিকানরা এখনো কোনো সুযোগই পাচ্ছে না ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বাজেট বরাদ্দকে পাশ করিয়ে নিতে। একজন ফেডারেল জাজ আজকে 3 জন আমেরিকান নাগরিকের বাবাকে যুক্তরাষ্ট্র থেকে যে ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু করেছিল ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তা নাকচ করে দিয়েছেন। এবং এই মেক্সিকো থেকে আগত 46 বছর বয়স্ক এই বাবাকে গত সেপ্টেম্বর মাসে পুলিশ গ্রেপ্তার করে ক্যালিফোর্নিয়ার একটি বাগান থেকে।
এবং গ্রেপ্তারের পর তাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু যখন তিনি গ্রেপ্তার হন তখন তার দুই পুত্র যারা আমেরিকায় জন্ম নিয়েছে তারা মেরিন ডিপার্টমেন্টে কর্মরত ছিল, এবং আরেক পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, কিছুদিন আগেই মেরিন ডিপার্টমেন্ট থেকে আহ, চাকুরি থেকে বিদায় নিয়েছে। অতএব তার তিনজন সন্তানই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, বিশেষ করে মেরিন বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। এমন একজন বাবাকে কেন ডিটেনশন সেন্টারে নেওয়া হলো, এই জন্য বিচারক আজকে ভর্ৎসনা করেছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে, এবং তিনি সাথে সাথে তারকে তার ডিপোর্টেশন প্রক্রিয়া নাকচ করে দিয়ে তাকে গ্রিন কার্ড প্রদানের নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলেছেন যে যার তিনটি সন্তান যুক্তরাষ্ট্রকে সেবা প্রদান করেছে তিনি অবশ্যই যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং পরবর্তীতে নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন ইতিমধ্যেই। যদিও তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন অবৈধভাবে, যে জন্য তার পক্ষে এখানে অ্যাডজাস্ট করা সম্ভব ছিল না, সেই জন্যই তাকে ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছিল। কিন্তু আজকে বিচারকের নির্দেশে যদি আপিল না করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, তাহলে তাকে হয়তোবা স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়া হবে। তবে তাদের বাবার গ্রেপ্তারে তিনজনই যারা যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীতে কাজ করেছেন তারা বিস্ময় প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। যে তারা বলেছেন যে একজন মানুষের প্রতি এতটা নির্দয় আচরণ করার কোনো প্রয়োজন ছিল না ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির। এবং শেষ পর্যন্ত বিচারক জাজ ক্রিস্টিন এস মিটার জানুয়ারির 28 তারিখে এই নির্দেশ দিয়ে তাকে বলেছেন যে তিনি যথেষ্ট সন্তুষ্ট যে প্রমাণ তাকে দেওয়া হয়েছে যে তার সন্তানরা যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীতে সেবা প্রদান করেছেন, এরপরে আর অন্য কিছু কোনো কাগজপত্র দেখার কোনো প্রয়োজন নেই। সেই জন্য তাকে তিনি মুক্তিরও নির্দেশ দিয়েছেন এবং তাকে গ্রিন কার্ড প্রদানেরও নির্দেশ দিয়েছেন। তবে যিনি আটক হয়ে গ্রেপ্তার হয়েছেন তিনি এখনো ভয় পাচ্ছেন। তিনি মনে করছেন যে আবার আইস তাকে হামলা করে গ্রেপ্তার করে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিতে পারে। এই কথাটিও তিনি বিচারককে জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যদিও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে আজ রাত 12:01 থেকে, কিন্তু তা সত্ত্বেও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর $38 বিলিয়ন ব্যয় করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবস্থিত 16টি ওয়্যার হাউস ভবনকে ডিটেনশন সেন্টারে রূপান্তর করার পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে একটি ডিপার্টমেন্টাল মেমোর সূত্রে একাধিক সংবাদ মাধ্যম আজকে তথ্যটি দিয়েছে। $38 বিলিয়ন ব্যয় করা হবে শুধুমাত্র 16টি ডিটেনশন সেন্টারের জন্য। 8টি ডিটেনশন সেন্টারে রাখা যাবে গড় পড়তা 1000 থেকে 1500, আর বাকি 8টি ডিটেনশন সেন্টারে রাখা যাবে প্রায় যেগুলি বড় আকারের ভবন হবে 7000 থেকে 10,000, এবং যাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে যে সমস্ত অভিবাসীদের তাদেরকে সাধারণত এই বড় ভবনগুলোতে, যেগুলো ওয়্যার হাউসকে ডিটেনশন সেন্টারে রূপান্তর করা হবে, সেখানে তাদের রাখা হবে যতক্ষণ পর্যন্ত না তাদের ডিপোর্ট করা সম্ভব হয় যুক্তরাষ্ট্র থেকে। এই ডিটেনশন সেন্টারের বা কার্যক্রম সম্প্রসারণকেই লক্ষ্য করে একাধিক অভিবাসী সমাজের যারা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকেন তারা বিস্ময় প্রকাশ করে বলেছেন যে ট্রাম্প প্রশাসন এখনো অভিবাসীদের নানা অজুহাতে গ্রেপ্তার করে আটকে রাখার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটি বাস্তবায়নের চূড়ান্ত চূড়ান্ত দিক হচ্ছে এই নতুন করে ডিটেনশন সেন্টার নির্মাণ কিংবা ডিটেনশন সেন্টার স্থাপন করা, যেগুলি 16টি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে 16টি ওয়্যার হাউস বড় আকারের ভবনগুলোকে ডিটেনশন সেন্টারে রূপান্তর করার প্রক্রিয়া $38 বিলিয়ন ব্যয় করে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য কিছুটা সুসংবাদ বলা যায়। জানুয়ারি মাসে মুদ্রাস্ফীতি ব্যাপক হারে হ্রাস পেয়েছে, 2.4% মাত্র জানুয়ারি মাসে মুদ্রাস্ফীতি, এবং গত মে মাসের পর যুক্তরাষ্ট্রে কোনো মাসে এত কম মুদ্রাস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলে, অর্থাৎ জিনিসপত্রের দাম কমে যাওয়া, আর কখনো এমনটি ঘটেনি গত মে মাসের পর। আর গতকাল প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে জানুয়ারি মাসে মুদ্রাস্ফীতি ছিল মাত্র 2.4%। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটাকে সিপিআই ইন্ডেক্স বলা হয়, তার মাধ্যমে এই ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির গতি নিরূপণ করা হয়, এবং সেই গতিতে দেখা যাচ্ছে যে গত মে মাসের পর সবচেয়ে কম মূল্য বৃদ্ধি পেয়েছে, 2.4% হারে গড়া পড়তায় প্রতিটি জিনিসের দাম জানুয়ারি মাসে।
এবং ডিসেম্বর মাসও ছিল 2.7% গড়পড়তার হিসাবে মুদ্রাস্ফীতি, কিন্তু সেটি কমে জানুয়ারি মাসে কমে এসেছে 2.4। এবং এর কারণটি হচ্ছে যে বিপ্লব পূর্বের এনার্জি সেক্টর, অর্থাৎ শক্তি, এনার্জি, গ্যাস, ইলেকট্রিসিটি এবং বিভিন্ন ধরনের পাওয়ার বিতরণের ক্ষেত্রে কনজিউমারের প্রাইস, অর্থাৎ গ্রাহকদের দেনা কমে এসেছে, এবং ব্যবহৃত কার এবং ট্রাক, ইউজড কার এবং ট্রাকের দাম কমে গিয়েছে। আরো একটি কারণ হচ্ছে যার মাধ্যমে মুদ্রাস্ফীতির সূচক নিয়ে, অন্যতম একটি সূচক যার মাধ্যমে মুদ্রাস্ফীতির গতি নিরূপণ করা হয় অনেকটা, সেটি হচ্ছে গ্যাসের দাম। মুদ্রাস্ফীতি কমেছে 2.4%, আর গ্যাসের মূল্য কমেছে গড়পড়তা জানুয়ারি মাসে 3.2% সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে গড়পড়তায়। এবং এটি অন্যতম একটি কারণ যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি 2.4% নেমে যাওয়া। প্রেসিডেন্ট ট্রাম্প একটা অভিনব কাজ করেছেন। তিনি নর্থ ক্যারোলাইনার একটি সামরিক শিবিরে গিয়ে, ফোর্ট ব্র্যাগ নর্থ ক্যারোলাইনা, সেখানে গিয়ে সামরিক বাহিনীর সদস্যদের বক্তৃতা দেওয়ার সময় রিপাবলিকান পার্টিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সাধারণত সামরিক বাহিনীর সদস্যরা কোনো দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে না, কিংবা দলীয় রাজনীতিতে তাদের কোনো মতামত প্রকাশের সুযোগও থাকে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আজকে সেই সমাবেশে দলীয় বক্তব্য দিয়েছেন এবং রিপাবলিকান দলকে, জিওপি অর্থাৎ রিপাবলিকান পার্টিকে আগামী মিডটার্ম নির্বাচনে ভোট দেওয়ার জন্য সামরিক বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন। কিন্তু তার এই আহ্বানে বেশিরভাগ সদস্য যারা সেখানে উপস্থিত ছিলেন সেই সমাবেশে, তারা নিশ্চুপ বসেছিলেন। তারা হাততালির দেখা শুরু করে কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করেননি, তারা চুপ ছিলেন। এবং এটি অবশ্য তাদের করণীয় ছিল, কারণ তারা কোনো প্রকার পার্টিসান রাজনীতিতে সম্পৃক্ত হতে পারেন না যতক্ষণ পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু সামরিক বাহিনী যিনি কমান্ডার ইন চিফ, তিনি নিজেই রাজনীতিতে সম্পৃক্ত করে ফেলেছেন সামরিক বাহিনীর একটি ক্যাম্পে, ফোর্ট ব্র্যাগ নর্থ ক্যারোলাইনায়, এবং সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি রিপাবলিকান পার্টির জন্য ভোট চেয়েছেন আজকে। আগামী 1 মার্চ থেকে নিউ ইয়র্ক সিটিতে যারা স্ন্যাপ বেনিফিট, সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যেটাকে আমরা ফুড স্ট্যাম্প বলে থাকি, এই ফুড স্ট্যাম্পের নতুন কার্যক্রম, নতুন যে বিধিনিষেধ, সেটি কার্যকর করা হচ্ছে আগামী 1 মার্চ থেকে। এবং এই বিধিনিষেধের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, এখন থেকে যারা ফুড স্ট্যাম্প পেতে যান, 18 থেকে 64 বছর পর্যন্ত যাদের বয়স, তাদেরকে সপ্তাহে 80 ঘন্টা কাজ দেখাতে হবে। সেটি ভলান্টারি হতে পারে, সেটি অর্থের বিনিময়ে কাজ হতে পারে, কিংবা সেটি কাজ খোঁজার অভিযানও হতে পারে, কিংবা সেটি কাজের জন্য পর্যাপ্ত ট্রেনিং এ অংশ নেওয়া হতে পারে। তবে ন্যূনতম পক্ষে 80 ঘন্টা মাসে, অর্থাৎ গড়পড়তা সপ্তাহে 20 ঘন্টা তাদের সেই দায়িত্ব পালন করতে হবে। হয় চাকরি করতে হবে, নয় চাকরি খুঁজতে হবে, নয় ভলান্টিয়ার সেবা প্রদান করতে হবে, নতুবা চাকরির ট্রেনিং নিতে হবে। নচেত তারা এখন থেকে স্ন্যাপ বেনিফিটের সুযোগ পাবেন না, 18 থেকে 64 বছর পর্যন্ত বয়স যাদের। আরেকটি বিষয় যেটি, এবং এটি আগামী 1 মার্চ থেকে কার্যকর করা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে, এর ফলে এই স্ন্যাপ বেনিফিটের এই বিধিনিষেধ কার্যকর হওয়ার ব্যাপারে 3 মিলিয়ন মানুষ যারা এই সেবা নিয়ে থাকেন, ফুড স্ট্যাম্প সেবা, স্ন্যাপ বেনিফিট, এবং 1.7 মিলিয়ন পরিবার এই সেবাটি গ্রহণ করে থাকেন, তারা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন বলে স্ন্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে, শেষ করতে আজকে একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন, অত্যন্ত দুঃসংবাদ বিষয়টি আমাদের কমিউনিটির জন্য। আপনারা জানেন গত জানুয়ারি মাসের 28 তারিখ খুব সম্ভবত, যদি আমি স্মরণ করতে পারি, 22 বছর বয়স্ক বাংলাদেশি বংশোদ্ভূত খ্রিস্টান তরুণ জাভেদি চক্রবর্তী, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, এবং এর আগেও তার মানসিক অসুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে কয়েক দফা পুলিশকে 911 কলের মাধ্যমে আহ্বান জানা ছিল তাকে নিবৃত্ত করার জন্য, এবং তারা এসেছিল না এবং তাকে নিবৃত্ত করেছিল। এবারও ঠিক সেই ধরনের সেবাও তারা পাওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে পুলিশে 911 কল করা হয়েছিল। কিন্তু যখন পুলিশ আসে, তখন সেই জাভেরি একটি কিচেনের চাকরি দিয়ে তাদের দিকে উদ্ধত হন, এবং পুলিশ তাকে গুলি করে পায়, এবং তাতে সে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, এখনো চিকিৎসাধীন রয়েছে। তিনি কয়েকদিন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, আইসিইউতেও ছিলেন, 22 বছর বয়স্ক জাভেরি চক্রবর্তী। কিন্তু আজকে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করেছেন যে তিনি অস্ত্রের মাধ্যমে পুলিশকে
আক্রমণ করতে উদ্যত হয়েছিলেন এবং সেই জন্য তাকে ইনডাইট করা হয়েছে গ্র্যান্ড জুরির মাধ্যমে। যদিও হাসপাতালে ভার্চুয়ালি সেই শুনানিটি অনুষ্ঠিত হয়েছে এবং হাসপাতাল থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন জাবেদী চক্রবর্তী এবং এই বিষয়টিতে সমগ্র বিস্ময় প্রকাশ করেছেন কমিউনিটিতে একটি বিস্মিত এবং তার পরিবারও বিস্মিত। তবে বিচারক কিন্তু মেলিন্ডা কাটসের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। মেলিন্ডা কাটস অনুরোধ করেছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তাকে আটক করার জন্য, জাবেদী চক্রবর্তীকে গ্রেফতার করার জন্য, কিন্তু তাতে সেটি বিচারক তাতে রাজি হননি এবং তিনি জামাইকা হাসপাতালে আছেন এবং সেখান থেকেই তিনি ট্রায়ালে অংশ নেবেন। জানুয়ারি 26 তারিখে এই ঘটনাটি ঘটেছিল। পুলিশ তাকে গুলিবিদ্ধ করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। আর যদিও মেয়র মামদানি তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার ব্যাপারে বারণ করেছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে, কিন্তু কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটস মেয়র জোহরান মামদানির আহ্বানে সাড়া দেননি, বরং তিনি তার ইনডাইটমেন্ট প্রক্রিয়া নিয়ে অগ্রসর হয়েছেন এবং শেষ পর্যন্ত চূড়ান্তভাবে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন আদালতে এবং এই বিচার প্রক্রিয়াটি এখন চলবে। বিচারপতি ছিলেন জেসিকা আর্লি গার্গান। তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে আবেদন প্রত্যাখ্যান করেছেন জাবেদী চক্রবর্তীকে গ্রেফতার দেখানোর বিষয়ে। তাকে জামিনে মুক্তি দেওয়ার বিষয়ে প্রশ্ন ওঠে নাই, আর যেহেতু তাকে অর্থাৎ জামিনের প্রয়োজন এখনো দেখা দেয়নি। আপাতত এখানে যদিও তার বিরুদ্ধে অতীতে কোনো ক্রিমিনাল কনভিকশনের নেই, অতএব তাকে কোনোভাবেই গ্রেফতার দেখানোর প্রয়োজন মনে করেননি বিচারপতি জেসিকা আর্লি গার্গান। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। সো এই যে মানে মেলিন্ডা কাটস তার বিরুদ্ধে যে আপনার আক্রমণের অভিযোগ আনলেন ছুরি দিয়ে, এইটা তো একটা মানে সেটা মেন্টালি এটা আমার মনে হয় পুলিশকে রক্ষা করার জন্য না, বাট হি ইজ এ মেন্টালি সিক, এটা তো সবাই জানে। তার বিরুদ্ধে এটা অসুস্থ এবং এর আগেও কয়েকবার তাকে মেন্টাল অসুস্থতার কারণে 911 কল করে পুলিশ এসেছিল, তাকে নিবৃত্ত করেছিল। হ্যাঁ, আমরা তার ছবি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের মধ্যে। বাট এটা তো আসলে এইভাবে যদি হয় তাহলে এর আগে একজন আমাদের বাংলাদেশে একজন টিনেজকে গুলি করে হত্যা করা হলো। আপনি জানেন যে একজন আরেকজনকে তাকে আর ইনডাইট করা সম্ভব হয়নি, উইন্ডোজারিওকে, এবং ওইটাও মানে কোনো কাউকে ইনডাইট একই ধরনের ঘটনা, প্রায় জি একই ধরনের ঘটনা, হ্যাঁ একই ধরনের ঘটনা, রাইট। সো আমরা আশা করি আমাদের কমিউনিটি এতে সোচ্চার হবে এবং কমিউনিটি এগিয়ে আসা উচিত এই ধরনের জিনিস। আমার মনে হয় কমিটি এর ব্যাপারে প্রতিবাদ মুখর হওয়া উচিত এবং সোচ্চার প্রতিবাদ জানানো উচিত। একজন মানসিক অসুস্থ ব্যক্তিকে ইনডাইক্টেড করা যুক্তরাষ্ট্রে, যেখানে মানসিক অসুস্থ কোনো লোককে আদালতেই নেওয়া হয় না, আর সেখানে তাকে ইনডাইট করে তাকে শাস্তি প্রদানের বিষয়টি অত্যন্ত করুণ এবং নির্মম। হ্যাঁ, এবং একজন কম বয়সী, অতি কম বয়সী একটি তরুণ, এবং তার বিরুদ্ধে অতীতে কোনো ক্রিমিনাল কনভিকশন নেই, যে জন্য জাজ তাকে গ্রেফতার দেখাতে চাননি। আমার মনে হয় কমিউনিটির এই বিষয়ে আমরা এটা নিয়ে আলোচনা করবো পরে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আরিফ, আপনার কাছে একটু যাই যে আপনি জানেন যে আর 9 জন কমিউনিটির লোকজনকে আপনার ইনডাইট করা হয়েছে, মানে অভিযুক্ত, এবং তারা দুঃস্বীকার করেছে, অভিযুক্ত ঠিক না, তারা দুঃস্বীকার করেছে যে তারা অর্থ আত্মসাৎ করেছে। সেটা কিসের, যে ওই যে আপনার কোভিড-19 যে ফান্ড দেওয়া হয়েছিল, এই ফান্ড তারা চুরি করেছে বেসিক্যালি, রাইট? এই ঘটনা কি এবং কারা, এদের নামগুলো একটু বলবেন যে কারা এরা? এরা কারা তার আগে একটু এই মুহূর্তে যারা অনুষ্ঠানগুলো দেখছেন তাদের জন্য ছোট করে যে বিষয়টি বলতে চাই, সেটা হলো যে 2020 সালের জুন মাসের পরে, অর্থাৎ নিউ ইয়র্কে যে তহবিল দেওয়া হয়েছিল যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য, মানে করোনার জন্য, করোনায় ক্ষতিগ্রস্ত, কোভিড-19 ডিজাস্টার রিলিফ। এই সময়ে মূলত যে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এরা ভুয়া ডকুমেন্টেশন থ্রু করে, এবং এই ভুয়া ডকুমেন্টেশনে আসলে প্রমাণিত হয় যে উল্লেখ করা হয় যে কার্যক্রমের কথা বলা হয় তা তদন্তে কিন্তু বোঝা যায় যে এই কার্যক্রম কখনোই ছিল না। এবং আমি যে নামগুলি এসেছে, এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যে এই নামগুলি যে ব্যক্তিরা, মাহবুব মালিক বাংলাদেশি, ইউসুফ মোহাম্মদ আলী ওরফে খোকন, 9 জন অভিযুক্ত হয়েছে, এর মধ্যে 8 জন বাংলাদেশি, একজন পাকিস্তানি। একদম সঠিক, একজন বাংলাদেশি। তো মানে বিষয়টি এরই মধ্যে ঘোষণা করেছেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আপনার মেলিন্ডা কাটস এবং নিউ ইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেল লুসি ল্যাং। অর্থাৎ এর মধ্যে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা আদালতে এসে নিজের দোষ স্বীকার করেছেন। এবং নামগুলো বলেন না আপনি, নামগুলো বলে যান একটু। আমি আরেকবার বলছি, মাহবুব মালিক, তারপরে ইউসুফ,
তারপর 3 নাম্বার মোহাম্মদ আলী ওরফে খোকন আশরাফ, 4 নাম্বার নাদিম শেখ, 5 নাম্বার জাকির চৌধুরী, 6 নাম্বার মোহাম্মদ খান, 7 নাম্বার তানভীর মিলান, 8 নাম্বার হচ্ছে জুনায়েদ খান। এই নামগুলো এসেছে 8 জন বাংলাদেশি যারা এর মধ্যে দোষ স্বীকার করেছে, এবং ক্ষতিপূরণ হিসেবে যে টাকাটা তাদের $1 মিলিয়ন বেশি ক্ষতিপূরণ তা আদালত থেকে পরিশোধের নির্দেশ দিয়েছে, এবং এইসব ব্যক্তিকে আদালতের এই রায় অবশ্যই মানতে হবে এবং পরিশোধ করতে হবে। তো এখানে যে বিষয়গুলো স্পষ্টভাবে এসেছে যে এসব ব্যক্তিরা যে ভুয়া নথি দিয়েছিল এবং এটা সন্দেহাতীত ভাবে প্রমাণ হয়েছে। জি, থ্যাংক ইউ। এবং তাদের যদি এটা যদি পার্সু করে এবং তারা যদি এই অর্থ মানে ফেরত না দেয়, তাহলে তাদের 25 বছরের জেল হতে পারে, রাইট? একদম সঠিক, 25 বছরের জেলও হতে পারে এবং সম্ভাবনা আছে, জি, রাইট? জি জি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এদেরকে চিনি না, বাট আমার মনে হয় যে কমিউনিটির নামগুলো বলা হলো। আমি চিনি এদেরকে। আপনি চিনেন? একটা কথা হচ্ছে যে এদের সবারই পাসপোর্ট সিজ করা হয়েছিল। এরা অনেকেই ইতিমধ্যে তাদের জরিমানার অর্থ প্রদানও করেছে এবং তারা পাসপোর্ট ফিরেও পেয়েছে। তাদের মধ্যে আমি নাম বলতে চাচ্ছি না, এই মুহূর্তে একজন বাংলাদেশেও ফিরে গেছে। ওকে, সো যারা আপনার আজকে এই প্রেস রিলিজটা আজকে ইস্যু করা হয়েছে আপনার? এইটা চলছে আরো এই প্রি বার্গেনটা চলছে প্রায় 1 বছর ধরে। রাইট, না প্রেস রিলিজটা ইস্যু করা হয়েছে আজকে, রাইট? থ্যাংক ইউ। একজন বাংলাদেশ আছেন এর মধ্যে? ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ। এরা জামাইকার, অস্ট্রেলিয়ার একজন, জামাইকার বেশি, তারপরে জ্যাকসনাইটেরও আছেন একজন, রাইট রাইট। থ্যাংক ইউ। আমরা শুরু করি আমাদের বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। প্রথমে যাই ডক্টর শওকত আলী, আপনাকে অনেক অভিনন্দন। ডক্টর শওকত আলী, আপনি অর্থনীতিবিদ এবং আপনি এখানে আমার মনে হয় সবার সাথে পরিচিত। আমাদের উনি এখন এখানে আছেন কি জন্য? উনি তো দেশে যাওয়ার কথা আজকে। না, কারেক্ট। আমি এখান থেকেই যদি চালাতে সক্ষম হই, উনার সাথে পরামর্শ না করে প্রফেসর ইউনূস কোনো সিদ্ধান্ত নিতে পারতেন? সিদ্ধান্ত নেই না, তাহলে চিন্তা করেন কত বড় পাওয়ারফুল এটা। আজকের অনুষ্ঠান তো ভাইরাল হয়ে যাবে ভাই, যে একটা লোক দুটো সরকারকে চালালো নিউ ইয়র্কে বসে। আমরা ভাইরাল হয়ে যদি আপনাকে ভাইরাল করে যদি আপনার কৃপণতা কমাইতে পারি, তাহলে আমাদের একটা সাকসেস। রাইট, থ্যাংক ইউ ভাই, কংগ্রাচুলেশনস। কিন্তু আমি উজ্জীবিত যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে দীর্ঘদিন পর, এটা আমাদের সবার জন্য একটা আনন্দের খবর। ইট ইজ ট্রু, যেহেতু তাহের ভাই আমাকে হয়তো সবসময় পাইনি তার টাইম টিভিতে, কারণ আমি অনেকগুলো চ্যানেলের সাথে বাতচিত করছিলাম, তো সেইভাবেই উনি বোধহয় আমাকে ঠেসটা মারে দিয়েছেন। আমাদের টাইম টেলিভিশন কিন্তু আমাদের সবসময় ইট ইজ আওয়ার হোম টেলিভিশন, এটা আপনার মনে রাখা উচিত। এটা আমাদের সবার প্রিয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে যাই প্রফেসর গোলাম এম মাতবার, ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। থ্যাংক ইউ, আপনাকে আজকে প্রথম আপনি আমাদের সাথে যুক্ত হন। প্রফেসর গোলাম মাতবার, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের নির্বাচন আপনি দেখেছেন এবং আপনি পলিটিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে ইনভলভ ছিলেন, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত যে কটি ইলেকশন হয়েছে, আমার মনে হয় যে অনেকগুলো আপনি অবজার্ভ করেছেন। এই যে গত পরশু যে ইলেকশন হলো, এই ইলেকশনকে আপনি কিভাবে পর্যালোচনা মূল্যায়ন করেন? ধন্যবাদ তাহের ভাই আমাকে সংযুক্ত করার জন্য, এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে দেখুন, এবারের নির্বাচনটা আমি সত্যিকার ভাবে বলবো যে আমাদের গর্ব করার মতো। অনেক দিন পর আমরা একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পেয়েছি। এটা আমি থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ এবং থ্যাঙ্কস টু দ্য পিপল অফ বাংলাদেশ। প্রত্যেকেই যে সহযোগিতা এবং কোপারেশন করে যে ইলেকশনটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে করেছেন, এইটাই হচ্ছে আমাদের একটা বিরাট অর্জন। এইটা আমি মনে করি যে আসলে অনেক দিন পরেই কিন্তু মানুষের একটা আশা এবং স্বপ্ন যেটা যে বাস্তবায়ন হয়েছে, এটার জন্য আমরা সবাই কিন্তু সত্যিই গর্বিত। তো নির্বাচনটা আমি জানি নির্বাচনে হার জিত আছে। নির্বাচনটা আমরা জানি ইশতেহার ভিত্তিক হয়, এখানে আমরা বলি পার্টি প্ল্যাটফর্ম, এবং এই নির্বাচনে কিন্তু মানুষের যে ইস্যুগুলো সুন্দরভাবে ক্যান্ডিডেটরা তুলে ধরেছেন। কোনো ক্যান্ডিডেটরা বেশি ভালো করেছেন,
আবার কোনো ক্যান্ডিডেটটা হয়তো একটু কম ভালো করেছেন। আমি 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 বলবো এখানে ইস্যু ভিত্তিক যে রাজনীতি যেটা হওয়া উচিত, যে ইশতেহার যেটা হওয়া উচিত, মানুষের জীবন জীবিকা এবং সমাজে একটা আপনার যে সেফটি সিকিউরিটি, এইটা একটা নিরাপত্তা, এটা একটা বিরাট ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল সেফটি নেট, আমি সমাজবিজ্ঞান হিসেবে একজন, যেটা আমি সামাজিক যে সেফটি নেট, সামাজিক যে নিরাপত্তা, সেটা গুরুত্বপূর্ণ। এবং এগুলো কিন্তু এবার যে ক্যান্ডিডেট তুলে ধরেছেন, কোনো কোনো ক্যান্ডিডেট, এক একজন ক্যান্ডিডেট একভাবে তুলছেন, কারণ তাদের পার্টির আইডিওলজি ফিলসফি এক একটা পার্টির কিন্তু এক এক ধরনের। তো সেটা ভালো দিক। এবং পরমত সহিষ্ণুতা, আমি বলেছিলাম আমার একটা প্রোগ্রামে যে ইলেকশনে কিন্তু এখন একটা পর্ব, ইলেকশনের পরের একটা পর্ব, যেটা নিয়ে আমরা কিন্তু সবসময় কিন্তু শঙ্কিত ছিলাম যে ইলেকশন যদি কারচুপি হয়, ইলেকশনে যদি কোনো ধরনের অনিয়ম দেখা যায়, সেটা নিয়ে ইস্যু করে কিন্তু দেখা যায় পরের দিনেই লেগে যায়, যে সেই জিনিসটাও কিন্তু দেখলাম। অর্থাৎ এখানে যে সুষ্ঠুভাবে, যে সুন্দরভাবে যে একটা নিরপেক্ষ ইলেকশন যে আমাদের জনগণের সামনে যে প্রেজেন্ট করতে পেরেছেন কর্তৃপক্ষ, সেটার জন্য থ্যাঙ্কস টু অলসো দ্য গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারা বলেছিল উই আর নট হিয়ার টু স্টে ইন পাওয়ার, উই আর হিয়ার to hold the election and to give the power to the people, to so the people's representative. তো ইলেকশনের আসলে যেটা আমি বলবো যে অনেক ধরনের জল্পনা কল্পনা ছিল, কারণ এবারের কিন্তু সবচেয়ে বড় যেটা আমি বলবো অর্জন, যেটা বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু তারা কিন্তু মানুষের মনে প্রাণে যে ইস্যুগুলো ছিল সেগুলো কিন্তু তুলে ধরেছিলেন সবসময়। কিন্তু আমি বলছি না জন্য পার্টি করেন নাই, ওনারা কিন্তু আসলে খুব টু দি পয়েন্টে, প্রিসাইজ পয়েন্টে কিন্তু এটা তুলে ধরেছিল যেটা। এবং তাদের আমি মনে করি যে এইবারই বোধহয় 70 এবং আরো বেশি পেয়েছেন তাদের, যদি আমরা জোট যদি আমরা চিন্তা করি। সো দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর, আমি বলবো, বাংলাদেশ জামাত ইসলাম। আর আমার মনে হয় যে আমরা এখানে দেশেও আমরা যেমন দেখি, বা বিশ্বের অন্যান্য দেশেও যেটা দেখি, যে দুটো পার্টি, দুটো মেজরিটি পার্টি কিন্তু রুল করে সব সময়, এখানে ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি। আমার মনে হয় বাংলাদেশে আমরা দেখেছি যে, কারণ এখন যে বিএনপি যেটা নিরঙ্কুশ, আমি সংখ্যাগরিষ্ঠতা অ্যাবসলিউট মেজরিটি যেটা পেয়েছেন তারা, এবং যে এর আগে আওয়ামী লীগকেও আমরা দেখেছি, এরা তো অলরেডি নতুন কিন্তু না, নতুন কিন্তু পাওয়ার না, আগেও ছিল এরা। তো এখন যেটা আসলে মানুষ, যেটা আমি দেখছি যে একটা সাইকিক, যেটা এর বাইরে কিন্তু, কারণ এখানে এবার কিন্তু অনেক ধরনের কথা উঠেছিল আর কি, যে বিশেষ করে 3-4টা জিনিস আমি যেটা সবসময় শুনেছি, যে ক্যান্ডিডেটটা বলছেন, জনগণ বলছেন, জনগণ কিন্তু যখনই সাক্ষাৎকারে বলেছেন যে আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই, আমরা করাপশন বন্ধ করতে চাই, আমরা টাকা পাচার, আপনি আমরা যারা এখানে আছি আমরা দেখছি যে ইল গটেন মানিগুলো কিভাবে এদেশে আসছে, এগুলো বন্ধের ব্যাপারে কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু এবার সোচ্চার ছিল। তো এই ইস্যুগুলোতে কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেটরা কিন্তু ভালো বলেছেন, এবং তারা যদিও বা এটা নিয়ে খুব বেশি সোচ্চার ছিল, কিন্তু ইভেনচুয়ালি আমার কাছে, আমরা যেটা ভাবছিলাম যে এবার যে মানুষ একটা সাইকিক থেকে বের হবে, আমি বলছি না যে কোনো একটা পার্টির এগেনস্টে, যে ইদার বিএনপি ইদার আওয়ামী লীগ, এই ধরনের। তো আমার মনে হয় মানুষ বোধহয় সেটার থেকে বেরিয়ে এসেছেন। অর্থাৎ আমরা দেখছি জামাতের কিন্তু 70টা সিটে, 70-এর উপরে যে সিট, যেটা এনসিপি নতুন পার্টি হিসেবে খারাপ করেন নাই, তারাও বিশেষ করে ইয়াং জেনারেশন, দে ওয়ান্ট টু সি দ্য থিংস থ্রু জেনজি, এবং তাদের ইস্যুগুলো কিন্তু আসছেন। আপনি ভোটের বাক্স যদি আমরা দেখি, যে জনসংখ্যার দিক দিয়ে, ভোটারের দিক দিয়ে, আপনি দেখবেন কিন্তু আসলে এবার যে ইলেকশনগুলোই কিছু ছাড়া সবগুলো কিন্তু খুব কাছাকাছি, আপনার একেবারে 5,000, 10,000, 15,000 এই ধরনের বেশ কম। সেটাও কিন্তু আমার মনে হয় যে বিরোধী যারা মেজরিটি পান নাই, তাদের জন্য এটা একটা বিশাল অর্জন। সুতরাং আমি মনে করি তাদের উচিত হবে এখন, সরকার যে ফর্ম করবে, বিএনপি ফর্ম করবে, তাদের সাথে সহযোগিতা করে দেশের উন্নয়ন। আফটার দ্য ইলেকশন, টু মি, আমার কাছে যেটা মনে হয়, উই আর ওয়ান পার্টি এবং ওয়ান নেশন। এই জিনিসটা কিন্তু আমরা, এই কালচারটা কিন্তু আমরা গত 30 বছর যাবত আমরা বাংলাদেশে দেখিনি, যার ফলে কিন্তু আজকে আমাদের এই অবস্থা। বাংলাদেশ হ্যাজ এনর্মাস পটেনশিয়াল। আমার শ্রদ্ধেয় ডক্টর শওকত আলী বলতে পারবেন ইকোনমিক সাইড দিয়ে, ইকোনমিক গ্রোথের দিক দিয়ে, যে বাংলাদেশ, আপনি জানেন আমরা কিন্তু গত 30 বছরে, 25 বছরে বিশেষ করে বলবো, যে উই স্টুড ভেরি হাই ইন টার্মস অফ দ্য ইকোনমিক গ্রোথ, 6 to 7%. সো উই হ্যাভ কাম এ লং ওয়ে ফ্রম 1971, অল দোজ থিং। সুতরাং আমি বলবো 71-এর চেতনা, 24-এর চেতনা, we should not actually forget, the people, those who, the eventually thrown out
ফ্যাসিস্ট গভর্নমেন্টের। সো সো আমার মনে হয় যে আজকের থেকে আমার মনে হচ্ছে যে ইলেকশনের পর থেকেই কিন্তু আমরা উই শুড অল ওয়ার্ক টুগেদার। এবং আমরা বিশেষ করে বিদেশে যারা আছি আমি তাদেরকে বলবো এখানে অপপ্রচার না করে আমাদের উচিত হবে আমরা যাতে ভবিষ্যতে যে সরকার গঠন হবে সেই সরকারকে বিশেষ করে আমি যেটা বলবো অ্যাডভোকেসি করা, মিস ইন্টারপ্রেট না করা। আমাদের যা ছিল আমরা কিন্তু ইলেকশনের সময় কথা বলে ফেলেছি। নাও এজ আই সেড দ্যাট ওয়ান পার্টি ওয়ান নেশন, দ্যাটস দ্য ওয়ে। ওয়ান পার্টি মিনস আমি বলছি যে আমরা জনগণের পার্টি সবাই আর কি। সো দ্যাটস দ্য উই শুড প্রসিড। সো অ্যাট দিস পয়েন্ট আই থিঙ্ক দ্যাটস হোয়াট মাই অবজারভেশন অ্যাবাউট বাংলাদেশ ইলেকশন। কোনো মেজর কোনো কিছু ছোটখাটো যেগুলো বলছে এগুলো কিছুই না, কিন্তু এগুলো অগ্রহণযোগ্য। ছোটখাটো এগুলো থাকেই, একেবারে আমেরিকাতেও থাকে, এটা সবখানে হয়। সেই দিক দিয়ে আমি ধন্যবাদ জানাবো এবং আমি কৃতজ্ঞতা জানাবো যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দে ওয়ার এবল টু অ্যাকচুয়ালি ইভেন ফুলফিল দেয়ার কনভিকশন। তারা তো এটাই তাদের মেইন, কিন্তু তাদের চার্জ যেটা ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন করে বাংলাদেশে গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করা, এবং দ্যাট ওয়াজ দেয়ার মেইন চার্জেস আদার দেন ফিক্সিং অ্যান্ড রিকভারিং all those things that we lost during the last 15-17 years. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব গোলাম মোর্তজা, যিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এবং সাংবাদিক। আমরা ওনাকে সাংবাদিক হিসেবে সবচেয়ে বেশি আমাদের ফ্রেন্ড মনে করি, যদিও উনি এখন দায়িত্বে আছেন প্রেস মিনিস্টারের। মোর্তজা, আপনার কাছে আসি। আমি একটু ডক্টর নির্জর সাকিব আমাদের সাথে আছেন, উনি ইউনিভার্সিটি অফ ক্যান্সাসের টিচার। ডক্টর নির্জর সাকিব, আপনি যে বুটের যে হিসাব, এই বুটের হিসাবকে আপনি বিএনপি এবং জামাত এবং অন্যান্য যারা ভোট পেয়েছে, এই ভোটের হিসাবকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জি, ধন্যবাদ তাহের ভাই। শুভ সন্ধ্যা সবাইকে। আমি মনে করি যে এটা আসলে একদিক থেকে দেখলে অনেকটাই এক্সপেক্টেড। আমাদের গত কয়েক দশকে যে টু পার্টি সিস্টেমটা ডেভেলপ করেছিল, সেখানে একটা মেজর পার্টি যেহেতু এখানে অনুপযুক্ত ইলেকশনে অংশগ্রহণ করার, সো আরেকটি যে মেজর পার্টি সে 2/3 পাবে, এটা অনেকটা এক্সপেক্টেড ছিল। তবে আমি মনে করি যে বিরোধী দল যারা হতে যাচ্ছেন তারা তাদের ইতিহাসে সবচাইতে বেশি সাফল্য এই নির্বাচনে পেয়েছেন, অর্থাৎ জামাত নেতৃত্বাধীন যে জোট এবং জামাত ইসলামী ইন স্পেসিফিক। এর আগে তাদের সর্বোচ্চ রেকর্ড ছিল হচ্ছে 18টি আসন পাওয়ার। তো সেদিক থেকে দেখলে প্রায় 4 গুণ তাদের আসন সংখ্যা বেড়ে গিয়েছে। সো আমি মনে করি এটা তাদের জন্য নিঃসন্দেহে একটা বিরাট বড় উইন। তারা খুব অল্প সময়ের মধ্যে প্রধান বিরোধী দল হিসেবে যে আবির্ভূত হতে পেরেছেন, এটা তাদের জন্য একটা বিরাট সাকসেস। আদার দেন দ্যাট, আমার কাছে আমি আগের প্রফেসর সাহেবের সাথে একমত যে যে ছোটোখাটো অসঙ্গতির কথা বলা হয়েছে সেগুলো পৃথিবীর সব জায়গার ইলেকশনে হয়। সো আমি খুব বেশি একটা আশঙ্কার কারণ এখানে দেখছি না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা আমি ইলেকশনের রেজাল্টের বাইরেও দেখতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি আগের ইলেকশনগুলোর সাথে কম্পেয়ার করেন, ভায়োলেন্সের যে স্ট্যাটিস্টিক্স সেটা যদি কম্পেয়ার করেন, তাহলে এটা ছিল একটা আনপ্রেসিডেন্টেড ইলেকশন যেখানে ভায়োলেন্স অত্যন্ত 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 কম ছিল। সবচেয়ে আইডিয়াল যে ইলেকশনগুলো সেগুলোতেও কিন্তু ভায়োলেন্স যথেষ্ট পরিমাণ ছিল, ক্যাজুয়ালিটি ছিল। সো সেদিক থেকে দেখলে আমি পুরোপুরি সাফল্যটা দিব হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে। এবং তিনি এবং তার গভর্নমেন্ট সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, আমার মনে আছে যে 2 মাস আগেও কিন্তু আমি টিভিতে এবং ইউটিউবে এই ধরনের বিশ্লেষকদেরকে বিস্তর দেখেছি কথাবার্তা বলতে যে আপনারা কেউ কি ফেব্রুয়ারিতে ইলেকশন দেখেন? আমি তো দেখি না। এই ধরনের কথা কিন্তু প্রতিদিনই আমরা শুনতাম। সো সেগুলোকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা বেস্ট একটা ইলেকশন উপহার দিয়েছেন এই গভর্নমেন্ট, তাদেরকে ধন্যবাদ। এবং ফলের ব্যাপারে আমি মনে করি না যে খুব বেশি আউট অফ দ্য অর্ডিনারি কিছু এখানে আছে। থ্যাংক ইউ। আপনি তো আন্তর্জাতিক বিষয়ে পর্যালোচনা করেন, হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল রিয়াকশনকে আপনি কীভাবে মনে করেন, যে ইলেকশন নিয়ে যে আন্তর্জাতিক যে রিয়াকশন, এটাকে আপনি কীভাবে দেখছেন? জি, আমি আসলে একটু আগে দেখছিলাম, আমি বেশ কয়েকটি বিবৃতি দেখলাম। তো এটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমার পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিটা, যেখানে তিনি তারেক ভাইকে এবং বাংলাদেশের জনগণকে শুভানন্দন জানিয়েছেন। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। এছাড়া আমি একটু আগে সেক্রেটারি রুবিওর স্টেটমেন্ট দেখলাম। এছাড়া অবশ্যই ইন্ডিয়া এবং পাকিস্তানের সর্বোচ্চ পর্যায় থেকে বিবৃতি এসেছে।
তো আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি একটা ব্রড কনসেনসাস অ্যাচিভড হয়ে গিয়েছে বাংলাদেশি ইলেকশনের রেজাল্টের ব্যাপারে এবং লেজিটিমেসির ব্যাপারে, এবং দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ অন দ্য সেম পেজ যে বাংলাদেশে একটা গ্রহণযোগ্য ইলেকশন হয়ে গেছে, এবং লেটস টেক ইট ফ্রম হিয়ার, লেটস ওয়ার্ক টুগেদার ফর দি স্টেবিলিটি অ্যান্ড বিশেষ করে সেক্রেটারি রুবিও যেটা বলেছেন যে আমেরিকার সাথে যে বায়োল্যাটারাল ইন্টারেস্ট, সেখানে তিনি দুইটি কি ওয়ার্ডের কথা বলেছেন, একটি হচ্ছে সিকিউরিটি আর একটি হচ্ছে প্রসপারিটি। সিকিউরিটি ইন দ্য রিজিয়ন, ওনাদের যে ইন্দো প্যাসিফিক ব্রডার স্ট্র্যাটেজি আছে সেটার আন্ডারে, এবং সেখানে বাংলাদেশ একটা খুবই অবিচ্ছেদ্য পার্ট নানা কারণেই। সো সিকিউরিটি এবং প্রসপারিটি, যেটা আমরা যেই যাত্রাটা আমরা এগেইন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখতে পেলাম যে শুরু হয়েছে, সেখানে আমরা যে ধরনের বায়োল্যাটারাল বিভিন্ন রকমের নেগোশিয়েটেড সেটেলমেন্ট দেখলাম, এই ট্যারিফ ইনক্লুডেড। সো সেদিক থেকে দেখলে প্রসপারিটির যে যাত্রা, সেটার দিক থেকে ওনার এই স্ট্রেস করাটা খুব ইম্পর্টেন্ট। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা আসলে এই ব্যাপারটাকে স্বাগত জানিয়েছে এবং তারা নির্বাচিত গভর্নমেন্টের সাথে কাজ করতে খুবই আগ্রহী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গোলাম মুর্তজা ভাই। আপনার কাছে আসি একটু, ডক্টর শওকত আলী একটু কথা শুনি, তারপর আপনার কাছ থেকে অনেক কথা শোনার আছে আমাদের, শুনবো। ডক্টর শওকত আলী, আপনি তো ইকোনমিস্ট, সো বাংলাদেশের যে শেখ হাসিনার যাওয়া যে অর্থনীতি এবং এরপরে আপনার শিক্ষক প্রফেসর ইউনুস, ওনার যে নেতৃত্বে বাংলাদেশের যে ইকোনমি এবং ফিউচার ইকোনমি, আপনি কি মনে করেন হাউ এই যে চ্যালেঞ্জ, ইকোনমিক যে ক্রাইসিস এবং চ্যালেঞ্জ, এটা বাংলাদেশ কীভাবে ফেস করতে পারবে বলে মনে করেন আপনি? তাইর ভাই, সবাইকে শুভেচ্ছা। আমি একটা কথা যোগ দেব, আমাদের নাজমুল হাসান বলে গেছে কিছুক্ষণ আগে, যেটা যুক্তরাষ্ট্রের ইকোনমিতে ইনফ্লেশনটা 2.4%। আসলে একটা বিষয় হয়েছে, কিন্তু এটা কেউ আলোচনায় নিয়ে আসছে না। নভেম্বরে জানেন যে গভর্নমেন্ট শাটডাউন ছিল, এটাকে চালু করতে করতে ডিসেম্বরের মাঝামাঝি এসে গেছে। এই সময় ডেটা কালেকশন, ডেটা ফ্লো, ডিপার্টমেন্ট অফ লেবার, যে স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট ঠিক টাইমলি এই জিনিসটাকে মোবিলাইজ করতে পারেনি। ফলে ডেটা আপনি মার্কেটে দেখেন না, বাস্তবতা তো দেখবেন কোনো কিচ্ছু হয়নি। কিন্তু ইনফ্লেশনের ডেটাতে বলছে, আমি আশা করি নেক্সট কোয়ার্টারে আপনি এটা ধরা পড়বেন, ইনফ্লেশনের প্রকৃত চেহারাটা তখন আপনি পাবেন। আরো কয়েক মাস দেরি করতে হবে। আবার আমি একটা কথা বলি, এখানে শ্রদ্ধেয় শিক্ষক স্যার অত্যন্ত ভাগ্যবান মানুষ, আল্লাহর রহমত তার উপরে আছে, সারা দুনিয়াতেই তিনি খুবই নন্দিত ব্যক্তি। আপনি আমার সাথে ছিলেন, যতগুলো যুক্তরাষ্ট্র থেকে যে রিসিপশন দেওয়া হয়েছে, পাবলিক রিসিপশন, বাংলাদেশের কমিউনিটি থেকে প্রায় সবগুলোরই আমি আহ্বায়ক ছিলাম। এর থেকে হয় না। দেখেন, এই আমার ভাই সাহেব বললেন যে ডক্টর সাহেব, যে সবার ধারণা ছিল যে ইলেকশন হবে না, বলে মারামারি হবে, খুনাখুনি হবে। তাইর ভাই, আপনি আপনার চ্যানেল থেকে শুরু করে সব সময় কিন্তু আমি দারুণ আশা প্রকাশ করেছি যে নির্বাচন হবে, এই নিয়ে কোনো খুনাখুনি হবে না। যদিও নদীর ওপার থেকে আপনি বর্ডারের ওপার থেকে বড় হুমকি ধমকি দিয়েছে প্রচন্ড তাদের বিরুদ্ধে, সেসব নেতাগুলো আপনার চ্যানেলও আসছিল, আমি তাদের বিরুদ্ধে বলেছি যে আপনি যেটা মনে করছেন, আপনাদের নেতারা ওই পাশে ফেন্সের ওপাশ থেকে অতটা মনে করে না, ভায়োলেন্স হবে না। আল্লাহর ইচ্ছা ঠিক সেভাবেই বিষয়টা হয়েছে। নির্বাচন কমিশনের আমার নাসির ভাই 2 বছরের সৌদি ব্যক্তি, একই ডিপার্টমেন্টের, ফার্স্ট ইন ইকোনমিক্স, স্যারের ছাত্র, অত্যন্ত সদালতি, উনি কম কথা বলতেন ছাত্র জীবন থেকেই। তো অনেকে তার নিয়েও অনেক প্রশ্ন তুলেছে। আল্লাহর ইচ্ছা তিনি অত্যন্ত সুন্দরভাবে এটা করেছেন। এবং তারেক রহমান, আপনার বাপ নেই, মা নেই, তার ভাই নাই, আমরা 40 দিনে এটা শোক কাতর বলে আমরা মনে করি, প্রকাশ করি, বেচারা কিন্তু তাও পাইনি। পরের দিনই তিনি মাঠে নেমে গেছেন। অত্যন্ত পরেশগার, অত্যন্ত ভদ্র মানুষ, ভদ্রঘরের সন্তান। ডক্টর শফিকুর রহমান, যেহেতু তারা অনেকদিন একসাথে কাজ করেছে, তাদের সম্পর্কটা ভালো ছিল। ফলে আফটার ইলেকশন বা বিফোর ইলেকশন সামান্য একটু এদিক ওদিক কথাবার্তা ছাড়া প্র্যাকটিক্যালি কেউ কাউকে অ্যাটাক করেনি। তারপরে সব থেকে বড় ভালো যে জিনিসটা হয়েছে, যে দীর্ঘদিন যারা কখনো ইলেকশনে কখনো আসতে পারেনি, তাই ভাই অল্প বয়সের লোক, আপনি দেখেন 30-35 বছর বয়স হয়ে গেছে, একদিনও ভোট দিতে পারেনি। মহিলারা কি বলছে, কত আনন্দে। আমি নিজের গ্রামকে দেখেছি, ভিডিও করে দেখছি, আপনার সব জায়গায় দেখেছেন।
আলহামদুলিল্লাহ, গণতন্ত্রের এটাই বিজয় হওয়া উচিত। মানুষের ধারণা ছিল যে ওই পতিত, ওই স্বৈরশাসক, ওই মোনাফেক, ওই মহিলা ছাড়া দেশ চলবে না, ইলেকশন হতে পারে না, কেউ করতে পারবে না। আজহারের বিরুদ্ধে তো সে রাত দিন সকাল বিকাল গালাগালি খালি দিয়ে গেছে। আমরা প্রমাণ করেছি জাতি হিসেবে আমরা অনেক বড়। এইসব দলের থেকে, এই তৃতীয় শ্রেণীর বৃদ্ধ বেহায়া রাজনীতিকদের থেকে আমাদের দলে, আমাদের যে মানুষগুলো আছে, আমাদের দেশ অনেক বড়, অনেক মহৎ, এবং আমরা একসাথে থেকে কাজ করতে পারি। এবার আসেন চ্যালেঞ্জের কথায় আসেন। জি জি সব থেকে বড় চ্যালেঞ্জ আসছে একটা হবে অর্থনীতির কথা। দেখেন, আমরা কিন্তু কুইক রেন্টালের কথা তাহের ভাই, আপনি, আমি, আমরা বহুবার আলাপ করেছি যে একটা ফর নাথিং একটা ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা আপনি কোনো প্রোডাকশন বাদে আপনি দিয়ে দিচ্ছেন। আবার তেমনি আদানির সাথে যে রামপালের বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, আপনি কস্ট বেনিফিট আলোচনায় আপনি দেখবেন আপনি বেনিফিট পাচ্ছেন 4%, অথচ খরচ হচ্ছে আপনার 12%। প্র্যাকটিক্যালি ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। রূপপুর $14 বিলিয়ন যে প্রজেক্ট করেছে রাশিয়া, পুতিন যেটা করেছে, একই প্রজেক্ট ইন্ডিয়াতে হয়েছে অনলি 5.5 বিলিয়ন, যেটা হ্যাঁ, আমরা $14 এটা বিলিয়ন আলোচনা করেছি করেছি। আমরা। রূপপুর প্রজেক্টের যে সায়েন্টিস্ট, ওনাকে ইন্টারভিউ করেছি আমি, উনি বলেছেন যে এখানে এক্স্যাক্টলি। কি ধরনের সো দেখেন, এই জিনিসগুলো আমাদের, এই লুপহোল গুলো বন্ধ করতে হবে তাহের ভাই। ফরেন পলিসির ব্যাপারগুলো নিয়ে এখন অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমি একটা কথা বলবো লাস্টে, যে এই যুগ আর সেই যুগ নাই। আপনাকে অবশ্যই পার্টনারশিপ হতে হবে বাংলাদেশের মানুষের সাথে, পার্টনারশিপ হতে হবে বিরোধী দলের সাথে। যারা ক্ষমতায় থাকবে তাদেরকে বলা হয় শ্যাডো ক্যাবিনেট বা শ্যাডো পার্লামেন্ট। তাদের যে একটা সাইড আছে, তাদেরকে নিয়ে যদি যুক্তভাবে কাজ না করতে পারি আমরা, এই গভর্নমেন্টের স্থায়িত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠবে। সুতরাং আমরা চাচ্ছি জি যে এই জিনিসটা যাতে না হয়, সবাই মিলে আমাদের মিশন একটাই হোক, যে আমাদের দেশকে ভালোবাসা, দেশপ্রেমে শিক্ষা দেওয়া, আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতা, ধর্ম, আমাদের সার্বভৌমত্ব কিভাবে সংগঠিত করা যায়, এবং আমাদের যে $475 বিলিয়ন টোটাল জিডিপি এখন যেটা আছে, এটা $500 ট্রিলিয়ন অর 500 বিলিয়নে আমরা নিতে পারবো, জিডিপি গ্রোথটা বাড়াতে পারবো। আমাদের দেশের রেমিটেন্স যেটা ধরেন এখন 26 বিলিয়ন আছে, আমরা ইচ্ছে করলে $35 বিলিয়ন নিয়ে যেতে পারি, নো ডাউট অ্যাবাউট ইট। জি সুতরাং আই হোপ ফর দি বেস্ট। আমরা এগুলো থ্যাংক ইউ, আরো পরবর্তীকালে আলোচনা করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর ডক্টর শওকত আলী, আপনাকে অনেক ধন্যবাদ। যাই গুলাম মুর্তজা ভাই আপনার কাছে। জনাব গুলাম মুর্তজা, প্রেস মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, অ্যান্ড এ ভেরি ভেটারান জার্নালিস্ট, প্রমিনেন্ট জার্নালিস্ট। মুর্তজা ভাই, আপনার কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশে আপনি তো সাংবাদিকতা করেন, আপনাকে এখন আমরা প্রেস মিনিস্টার যদিও আপনি, বাট আপনাকে আমরা অলওয়েজ কনসিডার ইউ অ্যাজ এ জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্ট। তো আপনি বাংলাদেশে অনেকগুলো নির্বাচন দেখেছেন, বাট এইবারের নির্বাচনটি আমার কাছে খুব ব্যতিক্রম এই কারণে মনে হয়েছে, যারা হেরেছেন একজন আরেকজনকে অভিনন্দন জানিয়েছে, যদিও কিছুটা অভিযোগ আসছে, বাট আমরা সুনামগঞ্জে একটি ব্যতিক্রমী ঘটনাও দেখেছি, যেখানে শিশির মনির তিনি তার বিজয়ী যিনি হয়েছেন তাকে অভিনন্দন জানিয়েছেন। তার গড়ে আজকে পত্রিকার মানব জমিনের ফ্রন্ট পেজে রিপোর্ট দেখলাম যে তিনি ফুল নিয়ে গিয়েছেন বিজয়ীকে দেখতে, তিনি পরাজিত হয়েছেন। এই যে একটা মানে আপনার কর্ডিয়াল অ্যাটমসফিয়ার, গণতান্ত্রিক একটি চেতনা, এসব মিলিয়ে বাংলাদেশের নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? এবং আপনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র, এই হিসাবে ওয়াশিংটন কিভাবে দেখছে, এবং নতুন যে সরকার হবে তার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি আপনার অনুষ্ঠানেই অনেকবার বলেছি যে আমি আসলে সিনিয়র সাংবাদিকও নিজেকে বলি না, আমি বলি আমি খুবই সাধারণ একজন সাংবাদিক। আর আমি প্রেস মিনিস্টার বা ডিপ্লোমেট, সেটা হচ্ছে এইখানকার কর্মকর্তা বা এখানকার প্রশাসনের সঙ্গে যখন কথা বলতে হয়, যোগাযোগ করতে হয়, বা সেই জায়গাতে হয়তো প্রেস মিনিস্টার বা ডিপ্লোমেট। তাছাড়া এমনিতে বাংলাদেশি কমিউনিটির কাছে, বাংলাদেশের মানুষের কাছে আমি আগেও যেমন সাংবাদিক হিসেবে যুক্তরাষ্ট্রে আসতাম, কথা বলতাম, মিশতাম, একই রকম ব্যাপার। এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা, 1 নম্বর। 2 নম্বর, নির্বাচনটাকে কিভাবে দেখছে ওই জায়গাতে, আচ্ছা, আপনি শেষের যেটা শেষ করলেন যে যুক্তরাষ্ট্র প্রশাসন এটাকে কিভাবে দেখছে। এবারের নির্বাচনটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যেটা, সেটা হচ্ছে প্রোপাগান্ডা, অর্থাৎ মিথ্যা তথ্য ছড়ানো, মানুষকে ভয় দেখানো। ফ্যাসিস্ট মানে পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে মানুষকে ভয় দেখিয়েছে, হুমকি ধামকি দিয়েছে, এই করবে, ওই করবে, প্রতিশোধ নিবে, মারবে, ধরবে, ইত্যাদি ইত্যাদি কথা বলেছে সারাক্ষণ। আর দেশের ভেতরে তার পক্ষের যে কিছু মানুষ আছেন, তারা তো সরাসরি জনমতের কারণে
সরাসরি সে যে ভাষায় কথা বলে সেই ভাষায় বলতে পারে না, কিন্তু তার পারপাস সার্ভ করে। সেই পারপাস সার্ভ করার অংশ হিসেবে ওই যে একটু আগে আরেক ভাই যেটা বললেন যে তিনি শুনেছেন অল্প কিছুদিন আগেও যে আমি কোনো নির্বাচন দেখি না, টেলিভিশনের টক শোতে যারা পরিচিত মুখ এরকম কথা বলেছেন, আমি কোনো নির্বাচন দেখি না, ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, নির্বাচন ডক্টর ইউনূস দীর্ঘ বছর ক্ষমতায় থাকবে, এই সরকারের নির্বাচন আয়োজনের কোনো সামর্থ্য নাই, ইত্যাদি ইত্যাদি। এরা কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত এই প্রোপাগান্ডাটা চালিয়েছে, এবং নির্বাচন হয়ে যাওয়ার পরেও নির্বাচনের রেজাল্ট যখন আসছিল ভোট গ্রহণ শেষে, তখন তারা বলতে শুরু করলো তাদের কয়েকজন যে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এখনো সেটা বলছে না কেন, নিশ্চয়ই টেবিলে বসে বানানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এদের কথাকে আর আমি গুরুত্ব দিচ্ছি না এখন, এই কারণে যে এরা প্রোপাগান্ডা ছড়াতে চেয়েছিল, মানুষ এই প্রোপাগান্ডাটা প্রত্যাখ্যান করেছে। যেমন ভাবে হাসিনার প্রোপাগান্ডা প্রত্যাখ্যান করেছে, মানুষকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছিল, দেশের মানুষ তার কথা শোনে নাই। একই রকম ভাবে তার পক্ষ হয়ে পরিচিত যে সাংবাদিকরা, ওই যে সিনিয়র সাংবাদিক নামে যারা টক শো রাজনীতি বিশ্লেষণ করেন, তাদের কথাও মানুষ শোনে নাই, মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে। এটা ছিল নির্বাচনের একটি অনেক বড় চ্যালেঞ্জ, যে মানুষকে এরা প্রভাবিত করে একটা গোলযোগ তৈরি করে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন একটা কঠিনতম সময়ে। সেই সময়ে যদি ডক্টর ইউনূস নিজে রাজি না হতেন যে আমি এই দায়িত্ব নিব না, দেশ একটা সত্যি গৃহযুদ্ধের অবস্থার মধ্যে চলে যেত, কারণ আমাদের হাতে, বাংলাদেশের হাতে বিকল্প আর কোনো মানুষ ছিল না। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে তিনি একটা সম্পূর্ণ ভঙ্গুর প্রশাসন পেয়েছেন, দলীয় প্রশাসন পেয়েছেন। পুলিশ বাহিনী একেবারে ছিন্ন বিচ্ছিন্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিন্ন বিচ্ছিন্ন, তার হাতে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই। দেশের ভেতরে অরাজকতা চলছে, 3 দিন সরকার নাই, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। অর্থনীতির অবস্থা অত্যন্ত যাচ্ছে তাই, টাকা পয়সা লুটপাট করে কেউ ওয়াশিংটনে নিয়ে এসেছে, কেউ লন্ডনে নিয়ে গেছে, কেউ আরো বিভিন্ন দিকে নিয়ে গেছে। ব্যাংকিং সেক্টরের অবস্থা খুব খারাপ, ব্যাংকে ডলার নাই, ফরেন রিজার্ভের অবস্থা খুবই খারাপ। এরকম একটা অবস্থার মধ্যে তিনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেয়ার পর থেকে শুরু হয়েছে তার বিরুদ্ধে সমালোচনা, যে তিনি এটা করতে পারলেন না, তুমি ওটা করতে পারলেন না, এই হলো না, ওই হলো না, ইত্যাদি ইত্যাদি। সমালোচনা খারাপ কিছু নয়, সমালোচনা থাকা ভালো, কিন্তু সমালোচনাটা হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। এটা একটা দিক গেল। এর বাইরে যে জায়গাটা ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ একটা অত্যন্ত ইতিবাচক জায়গাতে ছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের যখন কার্যক্রম নিষিদ্ধ করা হলো, কেন নিষিদ্ধ করা হলো? 1400 মানুষ হত্যা করেছে, কয়েকশো মানুষকে অন্ধ করেছে, কয়েক হাজার মানুষকে পঙ্গু করে এই ফ্যাসিস্ট পালিয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের চাওয়া অনুযায়ী এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এই জায়গাটিতে যেটা হয়েছে, ডক্টর ইউনূস যেহেতু সরকার প্রধান, ভারতের গণমাধ্যম, ভারতের এক শ্রেণীর রাজনীতিবিদ, আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশের মানুষ অবস্থান করেন ফ্যাসিজমের পক্ষে, তারা আরো বিভিন্ন জায়গায়, সবাই মিলে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর একটা চেষ্টা হয়েছে। সেই জায়গাটা থেকে ডক্টর ইউনূসের কারণে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করা যায় নাই, কারণ যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে যখন সবকিছু গুছিয়ে আনা হয়েছে, তখন ডক্টর ইউনূস যেহেতু সামনে আছেন, সুতরাং এই জঙ্গি বা ডক্টর ইউনূস মৌলবাদী, সাম্প্রদায়িক ইত্যাদি ইত্যাদি কোথাও কোনো কিছু পায় নাই। যুক্তরাষ্ট্র প্রশাসন একটুও চিন্তিত ছিল না যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল কি না নিল, এটা নিয়ে তাদের কোনো বক্তব্য ছিল না। আমি এই সমস্ত আলোচনার সময় সামনে ছিলাম, আমি নিজে দেখেছি, নিজে আলোচনার সময় দেখেছি, কোনো বক্তব্য ছিল না। ভারত ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন সম্পূর্ণরূপে বাংলাদেশের এই নির্বাচন এবং ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে। আমাদের সাউথ এশিয়ার অন্যান্য যে দেশ আছে সেই দেশগুলো সমর্থন দিয়েছে, চীন সমর্থন দিয়েছে, জাপান সমর্থন দিয়েছে। সুতরাং আন্তর্জাতিক অঙ্গনে একটা খুবই ভালো একটা অবস্থানে ছিলাম, সেইখানে নির্বাচনটা হয়েছে। এখন এই নির্বাচনটি যে সুষ্ঠু হয়েছে, এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হয়েছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এই নির্বাচনটি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে সুষ্ঠু করতে পারলো, তার একটা বড় কারণ হচ্ছে এই নির্বাচন আয়োজনের পরের থেকে 1 দিন 2 দিন আগে থেকে বাংলাদেশের নির্বাচনে যে ঘটনাগুলো ঘটে, এবারের নির্বাচনেও সেটা ঘটতে যাচ্ছিল। কিন্তু সরকার, সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর ছিল।
দেখেন, আরেকটা কথা আমি সবসময় বলি অভিজ্ঞতা থেকে, যে নির্বাচন কমিশন করলেও বাংলাদেশের মতো দেশে বাস্তবে আসলে নির্বাচন কমিশন করে না, নির্বাচন করে সরকার। সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে নির্বাচন কমিশনে। তো সরকার চেয়েছে সুষ্ঠু নির্বাচন কমিশন এটা আয়োজন করতে পেরেছে। আমি নির্বাচন কমিশনের অবস্থানকে ছোট করে দেখছি না। এই নির্বাচনটি যে সুষ্ঠু হলো, গ্রহণযোগ্য হলো, এর অন্যতম টার্নিং পয়েন্ট হলো নির্বাচনের রাতে আগের দিন 11 তারিখ আগে থেকে সংবাদ ছিল ভোট কেনা বেচা, টাকা লেনদেন, টাকা পরিবহন, সন্ত্রাসী কর্মকাণ্ডে টাকা লাগানো ইত্যাদি ইত্যাদি কারণে একটা ব্যাপার খুব ভেতরে ভেতরে খুব জোরালো ভাবে চলছিল। কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার খুবই তৎপর ছিল। প্রতিটি ঘটনা ঘটার আগে চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই যে ভোট কেনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অপকর্মে টাকার বিনিয়োগ করতে পারলো না, ক্যাশ টাকার বিনিয়োগ করতে পারলো না, সেই কারণে এই নির্বাচনকে কেউ প্রভাবিত করতে পারেনি। বিশেষ করে বস্তি এলাকা, নিম্নবিত্তের এলাকা, ওই এলাকাগুলোতে একটা টাকা পয়সা বিলি হওয়ার সম্ভাবনা ছিল আগের রাতে, সেটা বন্ধ করা গেছে। এই বন্ধ করার ফলে ক্যাশ টাকা দিয়ে লেনদেনটা করতে পারেনি, এটা নির্বাচনের অন্যতম টার্নিং পয়েন্ট। আর যেহেতু সংবাদ ছিল যে টাকা পয়সা লেনদেন হবে, ভোট কেনার প্রক্রিয়া চলবে, এই কারণে আমাদের যে বিকাশ, নগদ, রকেট যে সিস্টেমগুলো আছে মোবাইলে টাকা পাঠানোর, সেটা জনগণের অসুবিধা হবে বিবেচনা করেও 2 দিন 3 দিন এটা বন্ধ রাখা হয়েছিল, যে কারণে এই কাজটা ঠেকানো গেছে। আর নির্বাচনের দিন সেনাবাহিনী, পুলিশ সহ এত তৎপর ছিল, কেন্দ্র দখল তো দূরের কথা, ব্যালট বাক্স ছিনতাই তো দূরের কথা, কেন্দ্রের সামনে গিয়ে কেউ সামান্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড বা জোরে জোরে কথা বলারও সুযোগ পায় নাই। 1-2টি ঘটনা যেখানে ঘটেছে সেটাকে ঠেকানো হয়েছে, ধরা হয়েছে। অর্থাৎ সরকার অত্যন্ত আন্তরিকভাবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে চেয়েছেন এবং সেই নির্বাচনটি সম্পন্ন করেছেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি জোট এবং আওয়ামী লীগ জোট সরকারকে সহায়তা করেছে। তারা নিজেরা তর্ক করেছে, পাল্টাপাল্টি অভিযোগ করেছে, কিন্তু নিজেরা সাংঘর্ষিক অবস্থায় যায়নি। না, আওয়ামী লীগ জোট না, এটা সরি, বিএনপি জোট এবং জামাত জোট, আমি দুঃখিত, বিএনপি জোট এবং জামাত জোট, তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে, তর্ক করেছে, অভিযোগ এনেছে, কিন্তু এরা সাংঘর্ষিক অবস্থায় যায় নাই। যেহেতু সাংঘর্ষিক অবস্থায় যায় নাই, সেই কারণে তৃতীয় কেউ কোনো সুযোগ নিতে পারে নাই। এই নির্বাচনের মধ্য দিয়ে 2-3টি ঘটনা ঘটলো। একটি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আরেকবার, মানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আরেকবার পরাজিত হতে হলো, দেশের মানুষ তাদেরকে আরেকবার পরাজিত করল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের মানুষ যে শান্তিপ্রিয় এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করলে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এবং সেটা দিয়ে যে তারা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, সেটা আরেকবার প্রমাণ হলো। আর যেভাবে মানুষ ফ্যাসিস্টকে না বলেছে, একই রকম ভাবে প্রোপাগান্ডা যারা চালিয়েছে তাদেরকে না বলেছে, একই রকম ভাবে 16 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার ক্ষেত্রে যে দালালি করেছে, সেই দালালি করার ফলস্বরূপ জাতীয় পার্টিকে দেশের মানুষ না বলেছে। যে 12ই ফেব্রুয়ারি জাতীয় পার্টি নামক একটা পার্টির মৃত্যু হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এখনকার চ্যালেঞ্জ হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন। তারেক রহমান যখন লন্ডন থেকে ফিরলেন, তারেক রহমানের ভাষণে একটা লাইন ছিল, ওই যে মার্টিন লুথার কিং এর অনুকরণে, যে আই হ্যাভ এ প্ল্যান। মানুষ বিশ্বাস করেছে যে হ্যাঁ, তারেক রহমানের সত্যি সত্যি কিছু প্ল্যান আছে আমাদের জন্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারেক রহমান একটি ফ্যামিলি কার্ড দিতে চেয়েছেন। এই ফ্যামিলি কার্ডটা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা পার্থক্য তৈরি করে দিয়েছে। সুনির্দিষ্ট করে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। অন্যরা যখন হাসাহাসি করেছে এটা দিতে পারবে না, এটা দেয়া যায় না, এত টাকা, তারেক রহমান বিএনপির পক্ষ থেকে, বিএনপির অন্যান্য নেতারা সাধারণ মানুষের কাছে গেছে এবং ফ্যামিলি কার্ড দেয়াটা যে খুবই সম্ভব এবং যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা ওই একজন পিকে হালদার একাই চুরি করে নিয়ে গেছে।
জি তো এই টাকা, এই পরিমাণ টাকা জনগণের ফ্যামিলি কার্ড দেয়া, কৃষি কার্ড দেয়া এবং প্রবাসীদের কার্ড দেয়া, এই যে এগুলো আপাত স্বপ্নের মতো মনে হয়, কিন্তু তারেক রহমান, বিএনপি এগুলোকে মানুষের সামনে বাস্তব হিসেবে উপস্থাপন করতে পেরেছেন, মানুষ এই বিশ্বাস করেছে। জি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবেন, কর্মসংস্থান করবেন, এই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে 1/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলেন, এখন বিশাল বড় চ্যালেঞ্জ হবে। বাস্তবায়ন করার সামর্থ্য আছে, কিন্তু চ্যালেঞ্জ হবে এগুলো, কারণ মানুষ রাতারাতি প্রত্যাশা করবে জি পূরণ, জি রাতারাতি প্রত্যাশা করবে যে সব সমস্যার সমাধান হয়ে যায়। সেটা একটু কঠিন হবে, কিন্তু আন্তরিকভাবে যদি কাজ করেন, যদি নয় অবশ্যই করবেন, এবং দৃশ্যমান করতে পারলে সরকারি শক্তিশালী সরকার থাকবে, শক্তিশালী বিরোধী দল থাকবে, বিরোধী দলটা এবং সংসদ খুব প্রাণবন্ত থাকবে। বিরোধী দল প্রতিনিয়ত সরকারকে প্রশ্নের মুখে রাখবে, জবাবদিহিতার মুখে রাখবে। বহুদিন পর বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যে বিউটি, সেটা বাংলাদেশের মানুষ দেখবে, বিশ্ববাসী দেখবেন। সবকিছু মিলিয়ে একটা আশাবাদের বাংলাদেশ তৈরি হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন যে সরকারটা শপথ নিতে যাচ্ছে অল্প 2-4 দিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে, সেই সরকার, বিরোধী দল সবাই মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন, আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি, কারণ সেরকম একটা পরিবেশ এখন বাংলাদেশে বিরাজ করছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব গোলাম মুর্তজা, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছে জানতে চাই যে এই যে 2 কোটির মতো ভোট পড়েছে, আপনার না ভোট, আপনি জানেন এই 2 কোটির না ভোট কে দিল? এটা নিয়ে রহস্য আছে, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। না, আমি ধন্যবাদ দেবো হচ্ছে যে এই এত প্রফেসর এক অনুষ্ঠানে দেখবে আমার কথা বলতে ভয় করে আপনার মানে না, 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 তাদের বলেন, সাথে চৌধুরী, কিন্তু এই ছোট ভাই, পিপল ছোট ভাই যে কোনো আমার- চিন্তা নেই, আমি আসছি। আচ্ছা, আমি শুধু বলতে চাই যে সে না, এইসব ভোট নিয়ে প্রশ্ন আছে। আওয়ামী লীগের লোকজন সরাসরি আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারেন না, না ভোটকে, এবং আমি যতদূর বিশ্বাস করি যে বিএনপির অনেক লোকজনও নার পক্ষে ভোট দিয়েছেন, এবং মানে এটা 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 সাধারণভাবে বলা যায়, কিন্তু একদম মাঠের খবর আমি জানি যে আওয়ামী লীগের অনেক লোক তো আওয়ামী লীগের যে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আওয়ামী লীগের যে আহ্বান, এটা গ্রামের মানুষ শুনে না। এমনকি আওয়ামী লীগের পরিবারের লোকজন, আমাদের আত্মীয় স্বজন যারা আওয়ামী লীগ করতেন, তারা একদম আওয়ামী লীগের কমিটির লোকজন যান নাই, কিন্তু তাদের পরিবারের লোকজন সেখানে গিয়েছেন। তারা তাদের পছন্দের প্রার্থী কাকে ভোট দিয়েছেন, এবং এরা অবশ্যই ওই না ভোটে ভোট দিয়েছেন আমি মনে করি। মানে আমার একটা অনুমান, এটা তো বলা যাবে না। এবং আমি শুনেন এই সবাই আশাবাদের কথা, এই শওকত আলী ভাই আর মাতবর ভাইরা আশাবাদের কথা সেই 80 সাল থেকে আমাদের শুনে আসতেছেন, আর তারও আগে থেকে। আমি মনে করি এই বর্তমান সরকারের আশাবাদ যেমন আছে, যে আশাবাদ যেমন আছে, মানে একটা চ্যালেঞ্জও আছে। শুনেন, আওয়ামী লীগ ওই ভারতে বসে তারা এখন যে ললিপপ খাবে এমন না, তারা নতুন নতুন আর হামলার ষড়যন্ত্রের পথ খুঁজে নেবে, এবং তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করবে। এই চেষ্টাটা কিভাবে করবে এবং এই চেষ্টাটাকে কিভাবে মানে আগামী সরকার মোকাবেলা করবে, সরকার এবং বিরোধী দল, এটার উপর অনেক কিছুই নির্ভর করছে। এবং এটা রাজনীতিতে প্রজ্ঞা, রাজনীতিতে সহমর্মিতা, রাজনীতিতে কোনো কোনো সময় একদম চোখ বন্ধ করে একটা স্ট্যান্ড নেওয়া, পাশাপাশি মানে ভারতের মতো প্লেয়ার, তার সাথে আওয়ামী লীগের যে ধরন, এটা নষ্ট হয় নাই। তবে একটা পজিটিভ জিনিস হচ্ছে যে অ্যাপারেন্টলি মানে আমরা ভারত থেকে দেখেছি যে মানে সাধুবাদ দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জির যে সাধুবাদ, এটাকে কাজে লাগিয়ে আগামী দিনে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে বিরোধী দলকে বা সব রাজনৈতিক পক্ষগুলোকে নিয়ে কিভাবে এটা মোকাবেলা করবেন, এটার উপর বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে। তো আমি আশা সংখ্যার সাথে সতর্কতার সাথে আমিও আশাবাদী। জি, অনেক ধন্যবাদ। আমি এখানে একটা কথা একটু যোগ করতে চাই ইব্রাহিম ভাইয়ের কথার সঙ্গে। সরি, আমি আগের অংশে অনেক কথা বলেছি, এবার একটা কথা শুধু খুব সংক্ষেপে বলবো। আওয়ামী লীগ ভারতে বসে, কেউ ওয়াশিংটন ডিসিতে বসে নির্বাচন প্রতিহত, প্রতিরোধ ইত্যাদি 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 করতে চেয়েছিল, দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 1 নাম্বার। আওয়ামী লীগ ভারতে বসে দেশের ভেতরে যদি অরাজকতাপূর্ণ পরিবেশ তৈরি করতে চায়, একটি অরাজকতা আওয়ামী লীগকে আরো কয়েক বছর করে পিছিয়ে দিবে, এবং আওয়ামী লীগ যত এটা করতে চাইবে তত বেশি বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগের ভালো চাওয়া ভারতের দায়িত্ব নয়। ভারত এমন একটা দেশ, পৃথিবীর সব দেশই তাই, যে এমন একটা দেশ, পৃথিবীর সব দেশই তাই, যে তারা তাদের নিজেদের স্বার্থ দেখে।
বাংলাদেশের সঙ্গে দর কষাকষিতে হাসিনাকে বা আওয়ামী লীগকে ব্যবহার করে থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের ভালো হবে, আওয়ামী লীগকে রাজনীতিতে আনবে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে, ওই কেন্দ্রিক ঘটনা ভারতও ঘটাবে না, বাংলাদেশেও ঘটবে না। সুতরাং আওয়ামী লীগ যদি বাংলাদেশের মানুষের কাছে মাপ চেয়ে পরিবর্তিত রাজনৈতিক নেতৃবৃন্দ দিয়ে ফিরে আসার চেষ্টা না করে, তাহলে আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে নাই। না না, এখানে মুর্তজা ভাই আমি একটু কথা বলতে চাচ্ছি। এই তাই ভাই এক সেকেন্ড আমি একটু অ্যাড করব, প্লিজ শোনেন। বিচারের বাণী প্রহসন হবে না বাংলাদেশে। আপনার এই স্টেশনে আমি বলিনি ওই দিন যে আপনারা এতদিন আমাদের ভোট দিতেই দিলেন না, দেশও তো এত দিলেন নেই। এরপরে বললেন যে আমি দামি করলেন কুকুর বিড়ালের, রয়টারের নিউজে আমরা দেখছি যে সেইভাবে আপনি নির্বাচন করেছেন। এইবার আপনি ইন্ডিয়ায় বসে বললেন সাধারণ আওয়ামী লীগের মানুষকে দোষ করেছে, তাদের একটা ভোটাধিকার আছে না। ওরা বলল যে ভোট দিতে যেও না, তার মানে তোমার নিজের দলেরও ভোটের যে অধিকার মানুষের, এটাও খর্ব করেছো। বাবাজি কোন জায়গায় এসে রাজনীতি করবা? এসো, আগে বিচার। ইব্রাহিম চৌধুরীর গান ফেটে যাচ্ছে, আমি বুঝি, ছোট ভাই আমার, এক সময় আমারই অনুরোধ ছিল, জাসদ করে আসছি, কিন্তু ওই সব দিন চলে না, বাস্তবতার ভিত্তিতে কাজ করতে হবে। লুক এট দিস, একটা নতুন বয়ান শুরু হয়েছে, বলে ইনক্লুসিভ হয়নি। তাই ভাই চিন্তা করতে পারেন, 18 বছর বয়সে 4.5 কোটি ভোটার আপনি দিয়েছেন। এবার মহিলারা 35-40 বছর বয়স, কোনোদিন ভর্তি হয়নি, তারা সবাই এখানে আসছে। আপনার ভোটার হয়েছে 17 কোটি, 53 বছর স্বাধীনতায়। ইনক্লুসিভ এরিয়ার কি মারো, এই বয়ান যারা দেবে কোন মিডিয়া দিলি তাদের কপালে কিন্তু দুঃখ আছে। সুতরাং ইব্রাহিম চৌধুরীকে বলবো খামোশ বাবা, একটু খামোশ, ধৈর্য ধরো, দেখো আমরা কি করি। থ্যাংক ইউ। আমি প্রফেসর নকিব নির্জার সাকিব আপনার কাছে আসছি। আমি একটু প্রফেসর গোলাম মাতবর আপনার কাছে যাই। হোয়াট ইজ দ্য ফিউচার অফ, আপনি সে অ্যাবাউট তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী, বিএনপি নেতৃত্বে সরকার গঠিত হবে, জামাত ইসলামের নেতৃত্বে বিরোধী দল, এই অবস্থায় আগামী 5 বছর বাংলাদেশ চলবে। আওয়ামী লীগের অবস্থা, আওয়ামী লীগও নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সো আওয়ামী লীগের কার্যক্রম কি আপনি মনে করেন যে এর মধ্যে কোনো চেঞ্জ হতে পারে বর্তমান অবস্থার? আসলে তার আগে আমি একটু বলি, আমার অনেক দিনের দীর্ঘদিনের বন্ধু ইব্রাহিম চৌধুরী, এবং আমরা সহমতের মানুষ। উনি যে বললেন যে এতগুলো প্রফেসর, আসলে আমি মনে করি জার্নালিস্ট, আমাদের মুর্তজা ভাই আছেন, আপনি আছেন, ইউ আর দ্য বেস্ট টিচার as long as you stay fair and balanced, as long as you don't twist the fact. So you're the best teacher. You are also professor like us. আসলে আরেকটা কথা আমি একটু বলবো। না কিসের প্রফেসর ইব্রাহিম চৌধুরী? আরো ইব্রাহিম চৌধুরীর বলা উচিত ছিল, না না মাতবার ভাই, ওর বলা উচিত ছিল যে আমি খুবই গর্বিত এত জ্ঞানী কোটি মানুষের সামনে এইসব উল্টো বয়ান দিল, ওর কপালে দুঃখ আছে। আর একটা জিনিস, এটা আসলে আমি একটু বলা বোধ আমার উচিত ছিল আর কি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বিশেষ করে আর কি। দেখুন, বাংলাদেশ কিন্তু এমন একটা ক্রান্তিকালে, উনি কিন্তু ওই পদের জন্য কিন্তু আসেন নাই, ওনাকে অনেকটা কিন্তু রিকোয়েস্ট করে আনা হয়েছে, এবং ইয়াং জেনারেশন যেটা তাদের রিকোয়েস্টে এসেছেন, এবং উনি যদি না হতো এই ক্রান্তিকালে আর কি, আমাদের বাংলাদেশের যে অবস্থানটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পরে কেওয়াস তো হতো, আমাদের সকল ভাই বলেছেন সিভিল ওয়ার, সবচেয়ে বেশি ক্ষতি যেটা হতো সেটা হচ্ছে বিশ্বে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে এতদিন একটা আপনার মৌলবাদী রাষ্ট্র হিসেবে একদম আপনি টোটালি কিন্তু একদম আইডেন্টিফাই করে ফেলতো, দ্যাট লেভেল। এবং আমরা জানি পিছনে কে আছে, সাউথ এশিয়াতে কে আছে। এবং আমি সবসময় বলে আসছি, ওয়েস্ট আমেরিকা including European countries, you try to see Bangladesh through the lenses of Bangladesh, not through the eyes of other people. And that's what is happening. That is the unfortunate thing is really happening. তো এখন দেখুন যে আমি আরেকটু বলবো, আরেকজন বলে আমার এখানে সহকর্মী বলেছেন যে নেতৃত্ব, আসলে দেখুন নেতৃত্ব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে কিন্তু অনেক নেতা আছে, বাট গুড ভার্চুস যেটা, একজন নেতার নেতৃত্ব দেওয়ার যে গুড ভার্চুস গুলো, এগুলো আমার মনে হয় যে বর্তমান যে জয়লাভ করেছেন, দে শুড রিথিঙ্ক, বিকজ দে আর ইন পাওয়ার। এবং এই ইলেকশনে কিন্তু সবসময় তো একটাই কথাই বলেছেন, যোগ্যতার ভিত্তিতে ভোট দেওয়া হোক। আমরা জানি, আমি অলওয়েজ একটা কথা বলি, পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট দে ইলেক্ট, নো ম্যাটার হোয়াট দে আর গোয়িং টু ডু,
you have to wait, because if you believe in democracy, if you respect for democracy, 5 বছর। তো এখানে যেটা হবে, শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী একটি দল, বিশেষ করে বলবো আমি বর্তমানে, আমি বিশেষ করে তাদের পার্টি প্ল্যাটফর্ম ইস্তেহারে দেখেছি, যেটা তাদের যে ভোটের পরিমাণ এবং জনগণের কাছে যে গিয়ে মিশে যাওয়া, অল্টারনেটিভ প্ল্যান দেওয়া, জামাত ইসলামী কিন্তু অত্যন্ত স্ট্রং অপোজিশন হবে। অনেকদিন পরেই কিন্তু আমরা একটা সচল একটা সংসদ দেখব। সো আমার মনে হয় এখানে ইচ্ছে মতো যে মেজরিটি পেয়ে যে আপনি করে যাবেন, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। ওয়াচ ডগ হিসেবে থাকবে, এবং এই অপোজিশনটা ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ অপোজিশন, এবং দে হ্যাভ দেয়ার আইস অ্যান্ড ইয়ার্স ইন দ্য গ্রাস রুটস। আমরা একেবারে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Right. 1953 অত্যন্ত বিরোধী excellent দলে একটা কখনো হয়েছে। এত সংখ্যাগরিষ্ঠ নিয়ে হয়নি। এবং তাদের কিন্তু উচিত হবে অতীতে তাদের যে ভুলগুলো ছিল, এবং এইবারে যে বলছে আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিং বলছে আই হ্যাভ এ ড্রিম, রাইট? Working together. আই হ্যাভ এ প্ল্যান। হুম, হুম। I hope he actually, respect that plan, and Inshallah. he should listen to the advisors, the people. There are a lot of Correct. professional. BNP তে একটা সবসময় বলা হতো, it's a party of the professionals. এই Yes. প্রফেশনালসদের যে এক্সপার্টিসটা যাতে আপনার take into consideration. না, they will- অতীতের Thank you so much. Thank you. অতীতের ধন্যবাদ, যে আপনার কাছে আসছি অতীতের একটু। যে তাদের নামে যে বদনামগুলো, সেগুলো যাতে হুম, হুম, ভুলে না যায়। থ্যাংক ইউ প্রফেসর নির্জা সাকিব, আপনার কাছে একটু যাই। যে মাত্র কয়েকদিন আগে গোলাম মুর্তজা হয়তো জানেন যে প্রফেসর ইউনূস পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, এবং তিনি সেখানে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন যে এই যে প্রায় 1500 মানুষ মারা গেছে বিগত আন্দোলনে, এবং একটি 10 বছরের শিশুর কথা বলতে গিয়ে তিনি বলছিলেন যে সে তার মায়ের কাছে চিঠি লিখে গিয়েছিল যে আমাকে মাফ করে দিও, আমি হয়তো আর ফিরবো না। সো এই ধরনের একটি, আপনি জানেন, গ্লুমি, খুব আবেগ এবং হৃদয়স্পর্শী, এখনও হাজার হাজার মানুষ হাসপাতালে আছে যারা আহত হয়ে আছে। এই অবস্থার মধ্যে বিএনপি ক্ষমতায় আসছে, অপোজিশন জামাত থাকছে, বা তাদের জোট থাকছে। এই অবস্থায় হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি একজন শিক্ষাবিদ হিসেবে কী মনে করেন, হাউ আওয়ামী লীগ আওয়ামী লীগের ফিউচার কী হবে বাংলাদেশে? দেখুন, আওয়ামী লীগের ফিউচার আসলে কি হবে সেটা একটা পলিটিক্যাল পাওয়ারগুলোর, স্টেক হোল্ডারগুলোর নেগোশিয়েটেড সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্ধারিত হবে। আমি এটা আগাম বলতে পারছি না যে আসলে তারা কিভাবে এটা প্লে করবে বা কত সময় লাগবে, কি হবে। বাট যদি আমরা পৃথিবীর অন্যান্য প্রিসিডেন্সগুলো দেখি, যেখানে এরকম ম্যাস অ্যাট্রোসিটির ঘটনা ইতোপূর্বে ঘটেছে, সেখানে আসলে কি ধরনের আমার মানে কেসেস আছে যেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। প্রথম কথা হচ্ছে যে যেই সমস্ত অ্যাট্রোসিটিস, ক্যাজুয়ালিটিস ঘটেছে, যে সমস্ত হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, যাদেরকে পঙ্গু করা হয়েছে, কারো চোখ চলে গেছে, কেউ এখন হাসপাতালের বেডে, তাদের উপর যে এই নির্যাতন, সেটার অবশ্যই একটা লিগ্যাল রেমেডি হতে হবে। যারা এগুলোর পারপেট্রেটর, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, যে প্রসেস এখন চলছে। এটা হচ্ছে একটা লেভেল। এবং সেটার মধ্যে যারা বিচারে সাজাপ্রাপ্ত, তারা যদি অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নেয়, তাদের সাথে আমাদের যে বায়োল্যাটারাল এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটার আওতায় তাদেরকে অবশ্যই এক্সট্রাডাইট করার জন্য চেষ্টা করতে হবে। যেটা আমি আজকে দেখলাম যে নতুন নির্বাচিত গভর্নমেন্টের পক্ষে বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ খুব দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে তার পার্টি এই চেষ্টাটা করবে এবং ইন্ডিয়াকে ফর্মালি রিকোয়েস্ট করবে এই ট্রিটির আওতায় শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করার জন্য। সো এই ব্যাপারটা তার স্বাভাবিক পদ্ধতিতে চলতে হবে। কিন্তু এর বাইরে, যেটা আমি আগে বলছিলাম, যে ম্যাস অ্যাট্রোসিটি ঘটার পরে সোসাইটাল লেভেলে আমরা কি ধরনের হিলিংয়ের পদ্ধতি দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায়। কারণ আপনি দেখেন, এত বড় একটা দল ছিল আওয়ামী লীগ, এত দীর্ঘ ঐতিহ্যের একটা দল ছিল, তাদের যে রুট লেভেলের সমর্থক পর্যায়ের মানুষ, অথবা যারা কোনোভাবেই কোনো পাওয়ার স্ট্রাকচারের সাথে জড়িত না, গভর্নমেন্ট স্ট্রাকচারের সাথে জড়িত না, তাদেরকে আপনি কিভাবে সোসাইটির মধ্যে আবার হিল হওয়ার সুযোগ দেবেন? সো সেই জায়গায় আমাদেরকে বিভিন্ন রকম যে সমস্ত একাডেমিক কাজ আছে, যে সমস্ত কেস স্টাডিজ আছে, সেগুলোর আওতায় আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেটা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বা ট্রুথ অ্যান্ড হিলিং টাইপের কমিশনের মাধ্যমে হতে পারে। সো এই ব্যাপারগুলো কিন্তু সেভাবে ওঠার সুযোগ পায়নি, কারণ ক্ষতটা এখনো খুবই দগদগে অবস্থায় আছে। বাট এটা আমাদের আলটিমেটলি এটার কথা চিন্তা করতেই হবে, এবং সেটা করা ছাড়া, এই বিচার এবং হিলিং, এই দুইটা হওয়া ছাড়া
কোনো ব্যাক চ্যানেল দিয়ে কোনো দুরভিসন্ধিমূলক পদ্ধতিতে যদি তড়িঘড়ি করে কাউকে খুশি করার জন্য যদি পুনর্বাসনের চেষ্টা কেউ করে, এইটা ফলপ্রসূ হবে না এবং এটা ব্যাকফায়ার করার সম্ভাবনা আছে। কারণ স্মৃতিটা এখনো এত বেশি ভাস্বর, আপনি যেই শহীদ আনাসের চিঠির কথা বলছিলেন সেটা কথা কিন্তু কেউ ভুলে যায়নি, এবং সেটা আমি মনে করি না যে বিএনপি এত বড় একটা দল তাদের মধ্যেও কেউ এটার প্রতিবাদ করবে না, আমার এটা মনে হয় না। সো আমি মনে করি আমাদেরকে এই স্টেপ বাই স্টেপ যেতে হবে, এবং এছাড়া আমাদের এই সিস্টেমেটিক ওয়েতে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। থ্যাংক ইউ সো মাচ। 1 মিনিট করে আমরা শুনে ফেলবো আবার। ডক্টর শওকত আলী, এনি কমেন্ট অন ইট? আপনি 1 মিনিট, 1 মিনিট। না না, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি জানেন, এই আওয়ামী লীগ নিয়ে আলোচনার কোনো বিষয় আমাদের কাছে আর নাই। এটা স্বাধীনতার যুদ্ধে আমি তো ছিলাম, আমরা দেখেছি। তারপর থেকে খালি লুটপাট ছাড়া এরা কিছু আমাদের জনগণকে দিতে চায়নি। মিথ্যা বয়ান তৈরি করেছে, মিথ্যা চেতনা তৈরি করে আমাদের দেশটাকে ধ্বংস করেছে। আর ওই রকম হিলিং আর হবে না, দরকার নেই ভাই সাহেব। আওয়ামী লীগ কোথা থেকে জন্মেছে? মুসলিম লীগ ধ্বংস হয়ে গিয়েছিল ৭০ সালের নির্বাচনের পরে। তারপরে দেখেন সেখান থেকে আওয়ামী লীগ থেকে জাসদ থেকে দেখে লাঙ্গলমার্কা পার্টি হয়েছে, জাতীয় পার্টি গেল, কিছু আওয়ামী লীগে গেল, আর আবার এদিকে বিএনপি আসলো। এখানে আপনি সাধারণ আওয়ামী লীগের লোক যারা করে, আমি সাধারণ তাদের পক্ষে আমি সবসময় কথা বলেছি, দে হ্যাভ এভরি রাইট। তাদের অন্য দলে যাবে ভাই, তাদের পছন্দ হলে জামাতে যাবে। কিন্তু বলছে যে আমরা 10% জামাতে ভোট দিয়েছি। এই দেখেন ইন্ডিয়ায় বসে বলছে এই কত বড় এরা প্র্যাকটিক্যাল অর্ধমূর্খ, অর্ধ শিক্ষিত রাজনীতিকেরা। এরা লুটপাট করা ছাড়া কিচ্ছু করতে পারে না, আমার দেশটাকে ব্যাংকরাপ্ট করে গেছে। হোয়াট ইজ ইউর এজেন্ডা? আমি বড় বড় পণ্ডিত যারা আমাদের অনুষ্ঠান শুনছেন জিজ্ঞেস করি, ওয়াই ইউ ওয়ান্ট টু কাম ব্যাক? থ্যাংক ইউ। আপনি আবার কি যুদ্ধের মধ্যে নিয়ে যাবেন আমাদের? আমরা এটা স্টপ করে দিয়েছি। কাম, লেটস সি হোয়াট উই ক্যান ডু। এই আওয়ামী লীগ উইথিন 4-5 ইয়ার্স আপনি যা দেখবেন, এরা জামাতে যাবে 30% আর 70% যাবে বিএনপি। দেখেন ওরা কিন্তু একটা বয়ান তৈরি করেছে, তাই ভাই বলছে যে এই যে নির্বাচন হলো এতে বিএনপিকে জিতে দিয়েছে আওয়ামী লীগ, এটা বয়ান। 20%, 30, ভাই আমরা এখনো জানি না যে কে কত পার্সেন্ট ভোট দিয়েছে, ওর বয়ান তৈরি করা হয়ে গেছে যেটা। আরে দেখো ইনক্লুসিভ হয়নি, 18 বছরের ছেলে, প্রায় 10 কোটি লোক বাইরে থেকে আসছে, জীবনে ভোট দিইনি আমাদের লোক। তুমি ইনক্লুসিভ মানে তুমি বাদ পড়ে গেছো, তোমাকে এক্সক্লুড করা হয়েছে ইন্টেনশনালি। আগে বিচার, প্রথম শাস্তি, মায়ের, তারপরে দেখা হবে তোমাকে নিয়ে কি করবো। থ্যাংক ইউ প্রফেসর গোলাম মাতবার। আপনার কাছে জানতে চাই যে সজীবাজের জয় কয়েকদিন আগে আল জাজিরাতে ইন্টারভিউ দিয়েছেন এবং বলেছেন যে তার মা রাজনীতি থেকে অবসর নেবেন, তিনি চিন্তা করছেন না আর পলিটিক্সে ফিরবেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনার কি মনে হয়, হোয়াট ইজ দ্য ফিউচার অফ শেখ হাসিনা? আমার মনে হয় সে যে সেটিং সান, সে এখন শেষের দিকে, তার বয়স বলেন এবং সব দিক দিয়ে, আই ডোন্ট থিঙ্ক শি হ্যাজ এনি মোর টাইম লেফট টু রিগেইন হোয়াট অ্যাকচুয়ালি হার পার্টি ডিড। ম্যাসাকার থেকে শুরু করে একটা গভর্নমেন্ট, আপনি নিজের মানুষকে যদি এইভাবে 1400 মেরে ফেলেছেন, দৃষ্টিহীন করে ফেলেছেন, পঙ্গু করে ফেলেছেন, অর্থনীতিকে 12টা বাজিয়ে দিয়েছেন, এবং এই নামে যেমন দেখুন বিডিআর এর নামটা এখন চেঞ্জ করে আমরা বিজিবি করেছি। তো আওয়ামী লীগ যেটা শওকত ভাই বলতেছিলেন যে বিভিন্ন পার্টিতে যাবে লোক, আওয়ামী লীগের মধ্যেও অনেক ভালো লোক ছিল, ওই জন্য বললো 30% হয়তো জামাতের দিকে যাবে, যে তারাও হয়তো সারপ্রাইজ হয়ে গেছে, তারা নেভার থট দ্যাট তার পার্টি এই ধরনের কাজ করতেছিল। সাধারণ মানুষ কিন্তু জানে না এগুলো। সো আরেকটা জিনিস আমি এটা বলবো যে তাহের ভাই, এই জিনিসটা আমাদের বলা উচিত যে আমরা সবসময় বলি আমেরিকা কি চাচ্ছে, ভারত কি চাচ্ছে, চীন কি চাচ্ছে। Nothing can do if we stand actually tall. আমাদের সলিডারিটি, আমাদের ইউনিটিটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বিকজ উই হ্যাভ দ্য বুট অন দ্য গ্রাউন্ড। আমরাই থাকি ওখানে। আমেরিকা কি বললো, কি বললো, সেগুলো ডিপেন্ড করবে। ওরা কিন্তু ভারত বলেন, আমেরিকা বলেন, দে অ্যাকচুয়ালি টেস্ট দ্য ব্রেইন, আপনার দেখে যে কোন দিকে যান। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কিছু কনস্পিরেটর আছে, অ্যাকচুয়ালি দে ডোন্ট লাইক টু ইন্টারফিয়ার বাংলাদেশ। আমাদের কনস্পিরেটরগুলো তাদের কাছে যায় অ্যান্ড ব্রিং দেম টু আওয়ার গ্রাউন্ড। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো এখন আমার মনে হয় নিয়ার ফিউচারে বোধহয় আওয়ামী লীগের যে আপনার, আমিও বোধহয় একমত যে there is no way that they can come. থ্যাংক ইউ সো মাচ। সর্বশেষ যাই ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি কি মনে করেন? না আমি কিছু মনে করি না। আমি মনে করি যে শুনেন, আওয়ামী লীগকে নির্মূল করা এভাবে সম্ভব হবে না। এটা ফিরে আসবে। আওয়ামী লীগ কোনো জঙ্গি দল না। আওয়ামী লীগের সাথে আমরা লড়াই সংগ্রাম করেছি। অর্থ পাচারকারী, চোরের দল, এটা যাই হোক, আপনার দেশের সব মানুষ ফেরেশতা হয়ে যায় নাই।
এই 12 তারিখের নির্বাচনের মধ্যে দিয়ে, শওকত আলী ভাই। এই দেশের মানুষ যেভাবে আছে, এই দেশের মানুষ তার রাজনৈতিক যে নেতাদের এইভাবেই নির্বাচিত করে আসছে। এই নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাস পিছনে হাঁটে না, সামনে দিয়ে আছে। আমি মনে করি আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু তাদের এই যে শকিং অবস্থা গেছে, আপনি যদি দেখি যে উনার ছেলে সজীব ওয়াজেদ যে এক কথা বলতেছেন, আমরা উনার মানে টেলিফোন বাক্স আরেকটা, উনাদের এই শকিং অবস্থা থেকে বেরিয়ে আওয়ামী লীগ একটা পথ খুঁজে নিবে বেরিয়ে আসা। সাংবাদিক মরচুজ ভাই বলতেছিলেন যে তারা কিভাবে আসতে পারে, রিকনসিলিয়েশন, সাকিব বলেছেন যে রিকনসিলিয়েশনের মাধ্যমে, একটা সামাজিক সংশোধনের মাধ্যমে তারা রাজনীতিতে ফিরে আসবেন। আওয়ামী লীগ জঙ্গি দল হয়ে উঠতে এই সম্ভাবনা নাই। আওয়ামী লীগ সিরাজ শিকদারের পার্টিও না। আওয়ামী লীগ আমাদের জাসদের সাথে লড়াই করতে পারে নাই। আপনি যদি শওকত আলী সাহেব, মাতবর সাহেব দেখেন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন, এই আমরা বাম রাজনীতির বিরুদ্ধে লড়েছি, ছাত্র সংগ্রাম পরিষদের অগ্রভাবে আমরা ছিলাম। আর চেতনার ফলমূল উনারা খাইছে, এই চেতনার ফলমূল উনারা খাইছে, উনাদের খারাপ প্রস্তুতিটা ছিল, এই প্রস্তুতিটা ছিল। এখন আওয়ামী লীগ কিভাবে আমাদের দেশের যে সামাজিক ফেব্রিক, এই ফেব্রিক্সে আপনি গুড়ায় দেখবেন, এই যারা নির্বাচিত হয়েছেন, এটা বিএনপি বলেন আর জামাত বলেন, তাদের ব্যবসা বাণিজ্যের সাথে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যের জড়িত আছে। সবাই একজনের আরেকজনের মঙ্গল কামনা করেন, সবাই একজনের আরেকজনের পাহারা, সম্পদ পাহারা দেওয়া রাখেন। সেই 24 জুলাই যে ছাত্ররা মরে গেছিল, বলছিল যে আমরা এই পরিবর্তন করব, ওইসব ওই দিনই খবর হয়ে গেছে। ওইটা খবর হয়ে নতুন, ওকে, এখন নতুন আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, যেগুলো কমে আসবে। কিন্তু সেই 24 যে চিৎকার, সেই চিৎকার অনেক আগে স্থিমিত হয়ে গেছে। বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের বাংলাদেশের যে সামাজিক ফেব্রিক্স, এটারও কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং এই ভাগ বাটোয়ারার যে রাজনীতি, সেই রাজনীতিতে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে, এটা আমরা দেখার অপেক্ষায় থাকলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা শেষ করতে হবে এখন। থ্যাংক ইউ Very good. প্রফেসর গোলাম মাতবর, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকদিন পরে দেখা হলো এবং মাঝে মধ্যে আপনাকে আমরা কষ্ট দেবো প্রফেসর। শুনেন, মাতবর ভাইয়ের বাসায় আজকে খাওয়া দাওয়া করে আসছি, আপনাদের যাদের সময় থাকবে এটা এবং উনার পিছনে কত পতাকা দেখতেছেন, সব দেশে উনি ভিজিট করছে। জি, আমাদের প্রিয় আর মুর্তজা ভাইকে নিয়ে আসতে হবে প্রায়, আমাদের প্রিয় কারণ এটা গভর্নমেন্টের ভয়েসটা আমরা জানতে চাই। কৃতজ্ঞতা আপনার প্রতি। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।